ওয়েব ডিজাইনের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার সম্পর্কে, কিছু বেসিক এলিমেন্ট নিয়ে, H1 ট্যাগ, প্যারাগ্রাফ বা এই বেসিক জিনিসগুলো। এর পাশাপাশি আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে কীভাবে সহজে কোডিং করতে পারি এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছিলাম। তো আজকে দ্বিতীয় ক্লাসে আমরা আপনাদেরকে আরও নতুন কিছু শেখানোর চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ইমেজের ব্যবহার, তারপর ইমেজ অনেকভাবে ব্যবহার করা যায় সেই সিস্টেমগুলো। তার পাশাপাশি লিঙ্ক কীভাবে করতে হয়, যেটাকে আমরা অ্যাঙ্কর লিঙ্ক বলে থাকি। এছাড়াও আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো যারা গত ভিডিও টিউটোরিয়াল মিস করেছেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা ওই লিঙ্কের মাধ্যমে আপনারা গত দিনের ভিডিওটা দেখে আসলে আজকের ভিডিওটা বুঝতে আপনাদের জন্য আরেকটু সহজ হবে। তো ধরে নিচ্ছি আপনারা গত দিনের ভিডিও কমপ্লিট করেছেন। তো চলুন আজকে শুরু করছি আমাদের ক্লাস। তো ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে আমি শুরু করতে আছি। ভিজুয়াল স্টুডিও কোড কীভাবে ব্যবহার করতে হয় আজকে আর এটা নিয়ে আলোচনা করছি না, জাস্ট আমি ডাইরেক্ট ব্যবহার শুরু করে দেব। তো আজকে প্রজেক্টগুলো আমরা যা প্রজেক্টগুলো করব, চেষ্টা করব যে সবগুলা যেন একটা ফোল্ডার আকারে আমরা কালেক্ট করে রাখতে পারি। যেমন আজকে যেহেতু আমাদের সেকেন্ড ক্লাস, অর্থাৎ একটা ফোল্ডারের ভিতরে রাখলে যে সুবিধাটা হবে যে প্রত্যেক দিনের ক্লাসের ফাইলগুলো আমি এখানে রাখলাম, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে আমি দিয়ে দিব। ওইখান থেকে আপনারা লিঙ্কগুলো, সোর্স ফাইলগুলো কালেক্ট করে নিলে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন। অর্থাৎ বাসায় যখন প্র্যাকটিস করতে যান অনেক সময় অনেক কোডের প্রবলেম হয়। তো এই কোডগুলো দেখে দেখে আপনার প্র্যাকটিসকৃত কোডগুলো যদি ম্যাচিং করে নেন তাহলে আপনাদের প্রবলেম সলভ করতে অনেকটা সুবিধা হবে। তো সেকেন্ড ক্লাস নামে আমি একটা ফোল্ডার বানিয়ে রাখলাম। এইখানে আমার আজকের ক্লাসের যতগুলো প্র্যাকটিস হবে সবগুলো আমি এই ফোল্ডারের ভিতরে জমা রাখবো। ওকে, আমরা শুরু করতে আছি তাহলে। প্রথমেই আমরা ফাইল থেকে নিউ ফাইলে যাচ্ছি। তো আমরা জানি এই সফটওয়্যারের সুবিধাটা হচ্ছে আমরা যদি ফাইলটাকে আগে সেভ করে নিই তাহলে আমরা অটো সাজেশন বা অটোমেটিক কোডের যে সুবিধাটা ওটা পেয়ে যাব। তো আজকে আমরা প্রথমে সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে আছি। এসইউপি অ্যান্ড সাব সুপারস্ক্রিপ্টকে আমরা এসইউপি বলি, ট্যাগ। আচ্ছা, এটা আমরা একটু পরে কি ভুল হয়েছে, ভুলটা হয়েছে এরকম যে আমি যখন সেভ করতে গিয়েছি .html দেই নাই, এটা একটা ভুল ছিল। ওকে, আমি এটা আবার দিচ্ছি, এখান থেকে .html দিয়ে দিলাম। সেভ হয়ে গেল। তো আমরা জানি HTML লিখলে অটো সাজেস্ট করে আমরা এখান থেকে HTML5 যে ইয়েটা আছে ওইখানে এটা নিয়ে নিলাম। তো যেহেতু সেভ করা হয়ে গেছে আর সেভ করতে হবে না। এর পাশাপাশি আমি একটু বলে রাখি, গত ক্লাসে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার যে অপশনটা আছে এখানে ক্লিক করলে একটা আমার কম্পিউটারে যে ডিফল্ট ব্রাউজার আছে ওই ডিফল্ট ব্রাউজারটা শো করে। কিন্তু এই অপশনটা আপনাদের থাকবে না কেন? না থাকার এই যে আউটপুট আসছে একটা ব্রাউজার, কিন্তু কিছু দেখাচ্ছে না, কারণ আমি তো কোড সেকশনে বডি সেকশনের ভিতরে কিছু লিখি নাই। এখন আমি যেটা বলতে যাচ্ছিলাম, এই যে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার এই অপশনটা আপনাদেরকে দেখাবে না, এটার রিজনটাকে আমি একটু বলি। এখানে কিছু অ্যাডন্স বা অ্যাপ্লিকেশন আছে এখানে, যেটাকে আমরা বলি এক্সটেনশন। আমার এখানে কিছু এক্সটেনশন এখানে আছে, অটো রিনেম ট্যাগ, অটো সেভ অ্যান্ড উইন্ডো। এটার যে ফ্যাসিলিটিটা হচ্ছে এই যে আমি এখানে কোড করছি, আমার বারবার সেভ যদি নাও করি অটোমেটিক সেভ হয়ে যাবে। অর্থাৎ আমি যখনই মিনিমাইজ করে অন্য একটা উইন্ডো ওপেন করব বা অন্য একটা উইন্ডোতে কাজ করব তখন এটা অটোমেটিক সেভ হওয়া শুরু করবে। তার মানে আমার বারবার যে কন্ট্রোল এস চাপতেছি এটা না দিলেও আমার এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এই সুবিধাটা পাচ্ছি আমি অটো সেভ অ্যান্ড উইন্ডো এই এক্সটেনশন থেকে। এখানে এক একটা অ্যাপ্লিকেশন বা এক একটা সফটওয়্যারকে আমরা এক্সটেনশন বলছি। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল আইকন থিম। ম্যাটেরিয়াল আইকন থিমটা হচ্ছে যখন আমরা একটা ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইলগুলো রাখবো, যেমন আমি একটু দেখাই, এখানে আপাতত কোনো কিছু নাই, এই যে সুন্দর সুন্দর আইকন বা ফোল্ডার আকারে ইন ফিউচারে যখন আমরা একটা করব, ফাইল আনবো, তখন আইকনগুলো খুব সুন্দর সুন্দরভাবে দেখা যাবে। এখানে এই যে আইকনগুলো দেখতেছেন, তো ঠিকভাবে যখন আপনি HTML CSS নিয়ে কাজ করবেন, যেমন দেখেন এই যে সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট নামে যে আমি ফাইলটা তৈরি করেছি এখানে একটা আইকন দেখাচ্ছে, কিন্তু এই আইকনটা আপনাদের এখানে নাও দেখাতে পারে, দেখাবেই না আসলে। তো এইটা দেখাচ্ছে কিসের থেকে? এই যে আমি এখান থেকে যে এই সফটওয়্যারগুলো ইউজ করছি আইকন থিম, এর জন্য দেখাচ্ছে। আর এই যে এখানে আমার ওপেন ইন ডিফল্ট ব্রাউজার এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে বা অ্যাপ্লিকেশন বা এক্সটেনশনটা ইনস্টল করা আছে বিধায় আমি এখান থেকে ওপেন ইন
ডিফল্ট ব্রাউজার পাচ্ছি। এখন আপনারা কীভাবে এটাকে ইনস্টল করবেন, দেখেন অন্যান্য সফটওয়্যারগুলো কিন্তু আরও এখানে নতুন কিছু সফটওয়্যার ইনস্টল দেখাচ্ছে, আমি জাস্ট এখানে ইনস্টল করলেই ইনস্টল হয়ে যাবে। বাট আপনারা কীভাবে করবেন, যেমন আমি যদি এখান থেকে অটো রিনিউ ট্যাগটি ইনস্টল করতে চাই, তাহলে আমি এখানে লিখব AUTO বা এরকম যা যা আছে, যেহেতু এটা ইনস্টল করা আছে যেমন AU লিখে এই রিলেটিভ যত ধরনের সফটওয়্যার আছে সবগুলো চলে আসছে। তো আমি যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে চাইলে এখানে ইনস্টলে ক্লিক করলেই এটা ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টল করছি না, তো আমি এখানে দেখাচ্ছি, আপনারা খাতায় একটু নোট করে এই যে সফটওয়্যারগুলো প্রত্যেকটা নোট করে আপনারা একটু পুশ করে রেখে আপনারা সফটওয়্যার নামগুলো কালেক্ট করে এখানে সার্চ দিয়ে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা সহজ, যখনই পাবেন তখন ডাইরেক্ট ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে। তো আমি আর এগুলো রিমুভ করতে চাচ্ছি না। রিমুভ করতে চাইলে এখানে সেটিং অপশন থেকে অবশ্যই ডিসেবল বা আনইনস্টল, যে আনইনস্টলে ক্লিক করলে এগুলো মুভ হয়ে যাবে, আবার নতুন করে আপনি ইনস্টল করতে পারবেন। তো আমি চাচ্ছি না, আমি অপশনগুলো দেখিয়ে দিলাম, আপনারা এই এক্সটেনশনগুলো যদি ইনস্টল করে নেন আপনাদের কাজ করতে আরও সুবিধা হবে। ওকে, আমি আবার ব্যাক করছি আমার আমি এটাকে আপাতত করে দিলাম। ওকে, আমরা আজকে শুরু করতে যাচ্ছি সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টের মেন কাজগুলো হচ্ছে এরকম, যেমন ধরুন আপনি যদি কোনো কিছু উপরের দিকে পাওয়ার হিসেবে দেখাতে যাচ্ছেন তখন ইউজ করবেন সুপারস্ক্রিপ্ট, আর যখন কোনো কিছু নিচের দিকে যদি কোনো কিছু পাওয়ার হিসেবে দেখাতে যাচ্ছেন তখন সেটা হবে সাবস্ক্রিপ্ট। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমি দেখি যে a+b² এই যে টুটা কিন্তু উপরে পাওয়ার হিসেবে আছে, বা আমরা সায়েন্টিফিক বিভিন্ন বিষয়গুলো যেমন ধরেন S2টা কিন্তু টুটা এখন নিচের দিকে আছে। তো এই কাজগুলো করার জন্যই কিন্তু মূলত আমাদের সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যবহারগুলো হয়ে থাকে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন a+b। ওকে, টুটা আসলে এখন a+b² মানে 2 দিব, বাট 2 দিলে তো এখানে আসতেছে না। আমরা যদি খেয়াল করি, সেভ করলাম এবং ব্রাউজারটা যেহেতু ওপেন করা আছে, আমি একটু রিফ্রেশ করি, 2 আসছে, বাট 2টা তো আসলে এইভাবে থাকবে না, 2টা পাওয়ার হিসেবে থাকবে। তো 2টাকে যদি আমি পাওয়ার হিসাবে দিতে চাই তখন আমি কীভাবে কাজ করব, তাহলে আমরা জানি উপরের দিকে কোনো কিছু পাওয়ার হিসাবে দিতে চাইলে আমরা যে ট্যাগ ইউজ করি সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। ওকে, তাহলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ শুরু, সুপারস্ক্রিপ্ট ট্যাগ শেষ, আমরা এখানে 2 ইউজ করলাম, তার মানে সুপারস্ক্রিপ্ট শুরু সুপারস্ক্রিপ্ট শেষ, এর ভিতরে যা লিখবো তাই তো উপরের দিকে চলে যাবে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, সুপারস্ক্রিপ্ট ট্যাগটা যদি আপনি শেষ না করেন তার মানে এই যে 2 পরে আপনি যা লিখবেন সবগুলো কিন্তু পাওয়ার হিসেবে উপরের দিকে চলে যাবে। তো এই জিনিসটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। তো এখন আমি যদি সেভ করে রিফ্রেশ দেই তো দেখতে পাচ্ছি a+b² হয়ে গেছে। এখন একটা সুপারস্ক্রিপ্টের একটা এক্সাম্পল দেখলাম, এখন একটা সাবস্ক্রিপ্টের একটা উদাহরণ দেখি। আমি চাচ্ছি নেক্সট যাই দেখবো কেন সবগুলো যেন নিচে আসে, তার জন্য BR ট্যাগটা ইউজ করলাম। আমরা জানি BR হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, যে কিনা লাইন ব্রোকেন বা একই লাইনে থাকতে দেয় না, নতুন লাইন তৈরি করার কাজ করে। ওকে, S2, তাহলে এখন S2 যেটা হবে, 2টা তো নিচের দিকে যাচ্ছি, তাহলে এখন আমরা সুপারস্ক্রিপ্ট না, আমরা চাবো হচ্ছে সাবস্ক্রিপ্ট। ওকে, 2। এখন আমি যদি সেভ হয়ে গেছে অলরেডি, আমি এখন রিফ্রেশ করছি, তাহলে এই দেখতে পাচ্ছি আমি যখন কোনো কিছু উপরের দিকে পাওয়ার দিতে চাবো তখন সেটা হবে সুপারস্ক্রিপ্ট, যখন কোনো কিছু নিচের দিকে পাওয়ার হিসাবে দেখাবো তখন হবে সেটা সাবস্ক্রিপ্ট। ওকে, আমরা একটু কঠিনভাবে একটু কাজ করি, কিভাবে, যেমন আমি a+b² টোটাল সূত্রটা লিখতে যাচ্ছি, তাহলে কিভাবে হবে a+b a+b² মানে 2টা তো এখন উপরের দিকে হবে, তার মানে উপরের দিকে তুলতে চাইলে কি হবে, সুপারস্ক্রিপ্ট ট্যাগটা আমাকে ব্যবহার করতে হবে। ওকে, ইউজ করলাম, তাহলে এতটুকু কাজের পর কিন্তু এটা a+b² হয়ে যাবে। তারপর সমান চিহ্নটা কিন্তু উপরে থাকে না, এটা লেভেলই থাকবে, তার জন্য আমাকে কোন ট্যাগ ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না। তারপরে লিখছে হচ্ছে বাট a² তো তার মানে 2টাও এখন উপরের দিকে উঠবে, তার জন্য আমরা আবার সুপারস্ক্রিপ্ট ট্যাগটা আমরা এখানে ব্যবহার করছি। তাহলে হয়ে গেল a² প্লাসটা তো নর্মাল পজিশনে থাকবে, এর জন্য আমরা কোনো ট্যাগ ইউজ করছি না। 2AV তো নর্মাল পজিশনে থাকবে, উপরে নিচে হবে না, এটার জন্য আমি কোনো ট্যাগ ইউজ করি নাই। 2AV প্লাস b², তাহলে বির পরে 2টা আবার উপর দিকে চলে যাবে, তার জন্য আমরা আবার SUP ট্যাগটা এখানে ব্যবহার করছি। ওকে, তাহলে এই লেখাটা এই যে S2 আর এই আউটপুটটা একসাথে চলে আসবে, আমি চাচ্ছি নিচে আসবে, এর জন্য ঠিক আগের মতো আমরা আবার এখানে BR ট্যাগটা ইউজ করে দিতে পারি। ওকে, সেভ করে দিলাম। এখন যদি আমি আবার রিফ্রেশ করে দেখি তো দেখতে পাচ্ছি সুন্দর করে আবার জিনিসটা চলে আসলো, কিন্তু এখানে b² মানে আসে নাই। কেন আসে নাই? কারণ এই যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের ভিতরে আমি 2 এখন লিখি নাই, এর জন্য এটা কিছু আউটপুটও দেখায় না।
ওকে, এখন যদি রিফ্রেশ করি তার মানে হয়ে গেল। এই হচ্ছে আমার সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যবহার। ঠিক আছে, আশা করি আমি এরপর আরও কিছু দেখাচ্ছি। আমি যেহেতু আপনার ভিডিও দেখছেন, আসলে এই ভিডিও দেখলে যে বিষয়টা আমি গত ক্লাসে বলছি, নেক্সট ক্লাসগুলোতে আমি আর বলবো না। সেটা হচ্ছে এই একটা টপিক আমি শেষ করলাম। আপনারা যে কাজটা করবেন, আপনারা নিজে নিজে এখন কম্পিউটার প্র্যাকটিস করবেন। ভিডিওটা একটু পোস্ট রাখেন, রেখে আপনারা ভিডিও ট্রাই করেন। যদি আপনি এটা কমপ্লিট হন, দেন হচ্ছে নেক্সট ইয়েতে যান। আর যাদের ক্লাস করতে কোনো প্রবলেম বা করতে গিয়ে অনেক প্রবলেম হবে, যেহেতু আমি সোর্স ফাইলটা দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনে, ওইখান থেকে আপনি কোডগুলো ম্যাচিং করে নিতে পারেন। তারপর যদি কোনো প্রবলেম হয়, ভিডিও কমেন্ট সেকশনে আমি দিয়ে দেবেন, আমি চেক করব। আমি চেষ্টা করব আপনার প্রবলেমটা সলভ করে দিয়ে দেওয়ার। আর নেক্সট ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি যে কাজটা করতে আছি, এই ফাইলটা অলরেডি কিন্তু আমি সেভ করে রাখছি। কোথায় সেভ করে রাখছি আমি যদি একটু লক্ষ্য করি, আজকে সেকেন্ড ক্লাস, তো এটার ভিতরে স্যুপ অ্যান্ড সাপ। আচ্ছা, আমি এটা বাদ দিয়ে দিতে পারি, এটা আমার সেভ করতে প্রবলেম হয়েছিল, এই জন্য এটা আমি বাদ দিয়ে দিলাম। ওকে, এ হচ্ছে সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। আমি এটা এখানে রাখলাম। আমি আজকে প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদাভাবে সেভ করে রাখবো, এতে করে আপনাদের ফাইলগুলো পেতে সুবিধা হবে। তো সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট নিয়ে আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। আপাতত আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি আরেকটা নতুন ফাইল নিচ্ছি, নিউ ফাইল। ওকে, এটাকে আমি সেভ করব আগের মতোই। বাট এখন কি করতে আছে, এখন আমি লিস্ট বানাতে যাচ্ছি। তো আসলে লিস্ট, আচ্ছা আমি লিখছি লিস্ট ডট এসটিএমএল। লিস্ট নিয়ে কাজ করবো, এই জন্য এটা লিস্ট ডট এসটিএমএল নামে সেভ করে রাখছি। ওকে, তাহলে আগের মতো HTML5 দিয়ে আমি HTML5-এর টোটাল স্ট্রাকচারটা বানিয়ে নিলাম। ওকে, এখন লিস্ট জিনিসটা কি খেয়াল করেন, আমরা যখন বাজারে যাই বা আমাদের বাসার পরিচিত কেউ যখন বাজারে যায়, তখন একটা লিস্ট তৈরি করে। তো খেয়াল করবেন, লিস্ট যখন তৈরি করি আমরা সাধারণত 1, 2, 3 আকারে, যেমন ধরেন আমরা বাজারে বই কিনতে যাচ্ছি, তো কী কী বই কিনে আনবো আমরা একটা লিস্ট তৈরি করছি। আমি লিখলাম 1 বাংলা, 2 ইংলিশ বই, এরকম দিচ্ছে। বা অনেকে ক্ষেত্রে 1, 2, 3 দিয়ে নাও লিখতে পারে, তারা কি করতে পারে, ডট ডট দিয়ে লিখতে পারে বা সার্কেল আকারে লিখতে পারে, বা আমরা যেটা বলি বুলেট পয়েন্ট, গুলগুল আকারে এরকম দিতে পারে। তার মানে যে আমরা যে খেয়াল করি যে লিস্ট তৈরি করার ডিজাইন এক একজন এক এক রকম ব্যবহার করে থাকে। তো লিস্ট সম্পর্কে আমি একটু বলি। লিস্ট সাধারণত আমরা বলি দুই ধরনের লিস্ট হয়, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের ডিজাইনগুলো যেগুলো হয়, যেগুলো কাউন্টেবল, যেমন 1, 2, 3, 4 ABC, রোমান সংখ্যা বেস, এগুলো হচ্ছে আপনার অর্ডার লিস্টের আওতাভুক্ত। আর আনঅর্ডার লিস্টের আওতাভুক্ত যেগুলো, এগুলো হচ্ছে অবজেক্ট ভিত্তিক, যেমন হচ্ছে সার্কেল, স্কোয়ার বা ডিস্ক আমরা যেটা বলি, মানে বুলেট পয়েন্ট আকারে যেগুলো, এগুলো হচ্ছে আপনার আনঅর্ডার লিস্টের ভিতরে। সবচেয়ে ভালো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, প্রথমে একটু বলে নিলে আপনাদের বুঝতে সুবিধা হয়, জন্য আমি একটু প্রথমে একটু বলে নিই, তারপর আপনাদের প্র্যাকটিক্যালি দেখায়। তো আমরা বললাম যে অর্ডার লিস্ট কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমরা ধরেন প্রথমে অর্ডার লিস্ট তৈরি করতে আছি, তাহলে অর্ডার লিস্টের জন্য যে ট্যাগ ইউজ করি আমরা, অর্ডার লিস্টের জন্য আমরা যে ট্যাগ ইউজ করি সেটা হচ্ছে ওএল। ওএল মিন্স অর্ডার লিস্ট। আমরা একটু নিচে নিয়ে আসলাম এটাকে, কারণ অর্ডার লিস্ট বানাচ্ছি, ডিজাইনটা আমরা যে লিস্টটা বানাচ্ছি ওই লিস্টের নাম হচ্ছে অর্ডার লিস্ট। বাট লিস্ট হিসাবে কী কী রাখবো, আমরা যে লিস্টটা তৈরি করতেছি ওই লিস্ট আকারে যে জিনিসগুলো থাকবে, বাংলা, ম্যাথ, আইসিটি বা আদার্স যে বইগুলো আছে, এগুলো আমরা লিস্ট হিসাবে রাখতে চাচ্ছি। তো আমরা যে কাজটা করব, যে লিস্ট বানাতে যাচ্ছি, তো এলআই শুরু এলআই শেষ, তার মানে কয়টা লিস্ট বানাবো, ধরে নিয়ে হচ্ছে 3টা বা 4টা লিস্ট বানাবো। যতটা লিস্ট বানাবো এইভাবে আমি স্ট্রাকচারটা কমপ্লিট করে নিচ্ছি। ওকে, আমরা ধরেন কী কী বই বানাবো, বই কিনে আনবো, লিস্ট বানাচ্ছি, বাংলা, ইংলিশ, ম্যাথ, তারপর হচ্ছে ধরেন আইসিটি। ওকে, 4টা বই ধরেন আমি বাজার থেকে আনবো, চাইলে আমরা আরও দিতে পারি। আমরা আগে আউটপুটটা দেখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রাইট বাটন ক্লিক, ওপেন ইন ডিফল্ট ব্রাউজার, চলে আসছে। ও, আরেকটা জিনিস আমি বলে রাখা ভালো, আমি মনে নেই আপনাদের দেখাইছি কিনা, বাই চান্স আমি যদি এখান থেকে ওপেন ইন ডিফল্ট ব্রাউজারের অপশনটা আপনাদের নাও থাকে, তাহলে আপনারা কীভাবে দেখবেন সেটা দেখেন। অর্থাৎ আমি সেভ করে রাখছি কোথায়, আমি সেভ করে রাখছি হচ্ছে কোথায়, এই ফোল্ডারের ভিতরে। তার মানে এই যে এখানে লিস্ট ফাইলটা পেয়ে গেছে, আপনি এখানে ডাবল ক্লিক করো, আপনি এখান থেকে দেখতে পারবেন। দুইটা অপশনে আমরা দেখতে পারি,
ভিজুয়াল স্টুডিও কোড থেকে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার থেকেও আমি দেখতে পারি অথবা ডাইরেক্ট আমি দেখতে পারি। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে 1 2 3 4 আকারে চলে আসছে, কিন্তু আমি এখানে কি কোনো 1 2 3 4 লিখছি? আমি তো এখানে 1 2 3 4 লিখি নাই। যেহেতু আমি এখানে ওয়েল জিনিসটা লিখে রাখছি, ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের সিস্টেমটি হচ্ছে এরকম 1 2 3 আকারে বা কাউন্টেবল যে সিস্টেম ওই আকারে এগুলো আসে। তো এই হচ্ছে অর্ডার লিস্ট। এখন একটা কাজ করি, আনঅর্ডার লিস্টের জন্য আমাকে কষ্ট করতে হবে না, এখানে যেটা আছে এটাকে আমি কপি করে চালিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ওর জায়গায় জাস্ট UL বসাই দিলাম। ওকে, এখন সেভ করছি এবং পেজটাকে যদি আমি এখন রিফ্রেশ করি, তাহলে আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে UL এর কোড। তাহলে ULটা হচ্ছে এরকম বুলেট বুলেট পয়েন্ট আকার আসতেছে, যেটা অবজেক্ট ভিত্তিক, আর 1 2 3 4 আকার যেটা আসছে সেটা হচ্ছে অর্ডার লিস্ট। এটা হচ্ছে অর্ডার লিস্ট আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। জাস্ট আমাদের যে কাজটা করতে হবে, অর্ডার লিস্ট চাইলে ওয়েল, আনঅর্ডার লিস্ট চাইলে UL, এতটুকু। আর লিস্ট হিসেবে যা যা আছে সেই জিনিসটা থাকছে। আমি একটা কাজ করি, অর্ডার লিস্টটাকে আমি সামনের দিকে রাখছি আর ULটা শেষের দিকে নিয়েছি। তাহলে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টে আমি একটু বেসিক আপনাদের আইডিয়া দিলাম। তো এই অর্ডার লিস্টে আরও অনেক ধরনের টাইপ আছে, মানে অনেক ধরনের ডিজাইনে আমরা বানাতে পারি। কী কী টাইপ আছে আপনাদের একটু দেখাই। আমি এটা একটা কাজ করি, কপি পেস্ট। আচ্ছা, আমি ধরেন এখন চাচ্ছি যে 1 2 3 আকারে থাকবে না, ABC আকারে আসবে। তাহলে আমরা এখানে এই ওয়েল যে ট্যাগটা আছে এখানে আমরা জাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, যেটা বলছি আমরা টাইপ। ওকে, তাহলে কীভাবে চাচ্ছি? ABC আকারে চাচ্ছি। এখন স্মল নাকি ক্যাপিটাল, দুইটা জিনিস আছে কিন্তু। তা আমি যাচ্ছি যে ক্যাপিটালে আসুক, অ্যাস রিফ্রেশ। ওকে, তাহলে দেখেন এই যে ABC আকারে কিন্তু আসতেছে, কারণ আমি টাইপ A দিয়ে দিচ্ছিলাম। এখন একইভাবে আমি সময় বাঁচানোর জন্য একটু কপি পেস্ট করছি। আমি যদি এখন এখানে স্মল A দিয়ে দিই, তাহলে এখন দেখি কি হয় ব্যাপারটা। তাহলে এখন স্মল আকারে চলে আসলো। তো এটা আরও অনেক ধরনের টাইপ আছে। আমি যদি এখন করতে চাই, রোমান সংখ্যা আকারে চাই, একইভাবে জাস্ট এখানে এর পরিবর্তে আমি I দিয়ে দিলেই এখন রোমান সংখ্যা ভিত্তিক চলে আসবে। এই হচ্ছে বিষয়টা। তো আমরা এখন পর্যন্ত অর্ডার লিস্টে কয়েকটা ডেমো দেখলাম। এখন আসেন আনঅর্ডার লিস্টে আরও কী কী টাইপ আছে আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করি। আনঅর্ডার লিস্ট, ওকে, ULটাকে কপি করলাম, শিফট আর অল্টাল চাপ দিয়ে ডাউনেরও দিলেও এটা কপি হয়ে পেস্ট হয়ে যায় অলরেডি, বা আপনার ম্যানুয়ালিও করতে পারেন UL। তো আমি এটার টাইপ দিচ্ছি নির্দিষ্ট একটা, কি টাইপ দেওয়া যায়, এটা ধরেন আমরা দিচ্ছি হচ্ছে সার্কেল। তাহলে দেখি সার্কেল টাইপটা কেমন আসতেছে। সার্কেলটা হচ্ছে এরকম গুলগুলো আকৃতি আসতেছে। আনঅর্ডার লিস্টে আমরা আরেকটা দেখতে পারি। এটা আসলে লিস্ট তৈরি করতে আমাদের এই বেসিক জিনিসগুলো প্রয়োজন হয়, প্রায় সময়ই প্রয়োজন হয়। তো এখন ধরেন আমরা কি আরেকটা মডেল কি দেওয়া যায়, এই গেল হচ্ছে সার্কেল, একটা নর্মাল, বা নর্মালটাকে আমরা ডিস্ক বলে থাকি, স্কোয়ার ইউজ করা যায়। স্কোয়ার, তাহলে আমরা মোট তিনটা সিস্টেম দেখলাম। একটা হচ্ছে টাইপ, এটা আমি টাইপ ডিস্ক লিখলেও আসবে, বা ডাইরেক্ট অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট দিলেও এটা অটোমেটিক চলে আসবে। এটা টাইপ হচ্ছে সার্কেল, এটা টাইপ হচ্ছে কি বললাম, স্কোয়ার। তাহলে এই হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টে বেশি কিছু আইডিয়া এবং আপনাদের এক্সাম্পল সহকারে আমি প্রত্যেকটা পার্ট দেখিয়ে দিলাম। তো আগেরটার মতোই আমি লিঙ্ক দিয়ে দেবো, এটা সোর্সটা কালেক্ট হিসাবে থাক, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন সুবিধার জন্য। আপাতত এটাকেও ম্যাক্সিমাইজ করে করেছি, ক্লোজ করে দিচ্ছি। তো নেক্সট আমরা যে টপিকটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ইমেজ। ইমেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা ওয়েব পেজ তৈরি করতে বা একটা ওয়েব পেজের সৌন্দর্য বর্ধন করতে ছবির ব্যবহার অপরিসীম, সহজ কথা। তো ছবি কীভাবে ব্যবহার করব এটা আমি দেখাচ্ছি। তবে ছবি ব্যবহার করা অনেক সিস্টেম আছে। তবে আর একটা কথা বলে রাখা ভালো, আমরা যখন প্রফেশনালি কাজ করব সবগুলো ফোল্ডার ভিত্তিক কিন্তু কাজ করতে হবে। যেমন আমি একটা এখানে ফোল্ডার বানালাম, বানানোর পর নেক্সট যখন আমরা HTML CSS বা অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো শিখবো, প্রত্যেকটা ফোল্ডার আলাদা রাখবো। HTML এর জন্য এখানে একটা আলাদা ফোল্ডার, CSS এর জন্য একটা আলাদা ফোল্ডার, ইমেজের জন্য একটা আলাদা ফোল্ডার, এইভাবে আলাদা আলাদা কিন্তু আমাদের করে রাখতে হবে। তো
তো আপাতত আমি একটা ছবি কালেক্ট করছি। ধরে নিই কোন ছবিটা ব্যবহার করব, এখান থেকে একটা ছবি আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। আচ্ছা, আমি এখান থেকে ধরে নিচ্ছি এই ছবিটা আমি ব্যবহার করব। কপি করে প্রথম অবস্থা আমরা বেসিক জিনিসটাই দেখি যে আমরা তো এখন, আচ্ছা আমরা এখনও ফাইল বানাই নাই, ফাইল বানাবো যখন সেভ করে তো আমি এই ফোল্ডারের ভিতরে রাখবো, তাই না? তো আমি আপাতত ছবিটা এইখানে রাখলাম, এই ফোল্ডারের ভিতরে রাখলাম। আচ্ছা, নেক্সট আমরা একটু কাজ দেখি। আমরা একটা নতুন করে ফাইল বানাই, নিউ ফাইল, এটাকে সেভ করে দিচ্ছি। সেভটা কি, যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করছি, লিখলাম image.html। সেভ হয়ে গেছে এবং টোটাল স্ট্রাকচারটা পাওয়ার জন্য অটোমেটিক কোডটা বানিয়ে নিলাম। ওকে, সেভ করলাম। আমরা যদি এখন ফোল্ডারে যাই, আমরা খেয়াল করতে পারছি যে ইমেজ নামে একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট হয়ে গেছে HTML এ, এবং ঠিক তার পাশেই ছবিটা আছে। আপনি একটু খেয়াল করবেন, আপনারা প্রথম অবস্থায় যখন প্র্যাকটিস করতে যান যে প্রবলেমটা হয়, ছবি থাকে আরেক ফোল্ডারে, ছবি লোকেশন থাকে অন্য কোথাও, বাট আপনি যে HTML ফাইলটা তৈরি করেছেন এটা আরেক জায়গায়। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমি আপাতত দুইটা পাশাপাশি রেখে কিভাবে শো করতে হয় ওই জিনিসটা দেখাচ্ছি, তারপরে প্রদর্শন করব যে অন্য কোথাও বা অন্য কোনো ফোল্ডারে যদি থাকে তখন সেটাকে কিভাবে প্রদর্শন করব, ওই জিনিসটা আপনাদের এখন দেখাবো। ওকে, তো প্রথমে বেসিকটা আমি দেখাই। যে কোনো ছবি আপনি যখন প্রদর্শন করবেন তার জন্য যে ট্যাগ, সেটা হচ্ছে, আমি বারবার আবার উপরে চলে যাচ্ছি, প্রথমে এখানে একটু সিলেক্ট করছি, এখন কোডগুলো দেখি তখন আর প্রবলেম করবেন। আচ্ছা, ইমেজ ট্যাগ, যে ইমেজটা ব্যবহার করছি, ইমেজ দেখানোর জন্য যে ট্যাগ সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজটা হচ্ছে একটা ট্যাগ, বাট একটা কম্পিউটারে ছবি তো একটা না, অসংখ্য ছবি থাকতে পারে। কোন ছবিটা আপনি দেখাতে যাচ্ছেন ওটা তো নির্দিষ্ট করে বলে দিতে হবে। তাহলে ছবিটা মানে কি, ছবিটা একটা সোর্স, তো সোর্সটা আমার এখানে বলে দিতে হবে। এসআরসি মিনস হচ্ছে সোর্স। ওকে, তাহলে সোর্সটা কোথায় আছে এটা তো আমাকে বলতে হবে। আমি ইমেজ ট্যাগটা শেষ করে দিচ্ছি, ক্লোজিংটা। ও বিআর ট্যাগ, ইমেজ ট্যাগ, এগুলো কিন্তু সিঙ্গেল ট্যাগ, এগুলো শেষ করতে হয় না। এসআরসি, তাহলে সোর্সটা এখানে বর্ণনা করব। সোর্সের এখানে দুইটা জিনিস বর্ণনা করতে হয়। আপনি যে ছবিটা ব্যবহার করতেছেন ওই ছবিটার কি নাম আর ওই ছবিটার কি ফরম্যাট, এই দুইটা জিনিস আপনাকে এখানে বর্ণনা করতে হবে। আমি যে ছবিটা ব্যবহার করছি সেটা হচ্ছে নাম হচ্ছে ক্যাপচার। আমি একটা কাজ করি, অনেক সময় খেয়াল করবেন বিভিন্ন ধরনের যে লেটারগুলো আছে বা ওয়ার্ডগুলো আছে, এগুলো কিন্তু আপনার ছোটো হাতে বড় হাতে মিক্স থাকতে পারে। তো আমি যদি টাইপ করে লিখতে চাই আমার বানানগত ভুল হতে পারে বা মনের কারণে অনেক সময় লিখতে মিসিং হতে পারে। তো আমরা যে কাজটা করব, কপি করে নিতে পারি। তো কপি করার যে সিস্টেমটা, আমরা রাইট বাটন ক্লিক করে রিনেম থেকে এটাকে ডাইরেক্ট কপি করতে পারি, ঠিক আছে? এবং এখানে দেখেন যে আমরা বলছিলাম ছবির নাম লাগবে আর একটা হচ্ছে টাইপ লাগবে। তাহলে এখানে টাইপ জেপিজি ফাইল কিন্তু অটোমেটিকলি দেখাচ্ছে, কিন্তু অনেক কম্পিউটারে ফাইল ফরম্যাট শো করা থাকে না। এটা অনেক অপশন আছে, এখান থেকে আপনি অন অফ করে দিতে পারবেন। তো যদি টাইপ অফ ফাইল জেপিজি আপনি যদি টাইপটা না দেখতে পান, তাহলে এটা কীভাবে দেখবেন সেটাও আমি দেখা দিচ্ছি। আপনি এই যে ছবিটা ব্যবহার করতে আছেন, এই ছবিটা এখানে মাউস রেখে রাইট বাটন ক্লিক করেন, দেন হচ্ছে এখান থেকে প্রপার্টিসে যাওয়ার পর এখানে আপনি সব কিছুই পেয়ে যাবেন। আমি যে একটু আগে কষ্ট করে রিনেম থেকে কপি করছিলাম, এইটাও আপনি লাগবে না, আপনি ডাইরেক্ট এইখান থেকেও কপি করতে পারবেন, দুইটাই অপশান। ওকে, কপি করলাম, দেন এখান থেকে আপনি ডাইরেক্ট টাইপ অফ ফাইল দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ডট জেপিজি। জেপি অনেক সময় আপনাদের কম্পিউটারে জেপিইজিও দেখাতে পারে। জেপিইজির জন্য ফাইল ফরম্যাট একটাই জেপিজি, আর জেপিজির জন্য ফাইল ফরম্যাট জেপিজি হচ্ছে। ওকে, এবং আরেকটা জিনিস, এই ছবিটার ফাইল মানে কতটুকু সাইজ আপনি কিন্তু এখান থেকেও দেখতে পাচ্ছেন। ওকে, আপাতত আমার এখানে ছবির নাম আর ছবির ফরম্যাটটাই দরকার, আমি এটাই একটু কালেক্ট করলাম। আমি আবার করে যাচ্ছি, এখান থেকে সোর্স হিসাবে আমি দিচ্ছি ছবির নাম, আর ছবির নামের পরে যেটা দিতে হবে ছবির ফরম্যাট। তো আমরা লক্ষ্য করছি যে আমাদের ছবির যে ফরম্যাট ছিল সেটা হচ্ছে জেপিজি, এবং এটা অটোমেটিক আমাদেরকে সাজেস্ট করছে, দিয়ে দিলাম। ওকে, এখন আমি সেভ করি। সেভ করার পর এটা তো আমাকে দেখতে হবে যেহেতু আমার নতুন ফাইল, ওপেন ইন ডিফল্ট ব্রাউজার, অথবা আমরা কি করতে পারি, ডাইরেক্ট এইখান থেকে শো করতে পারি। তো যে বিষয়টা হচ্ছে যে ছবি আমাদের এখানে আসলো, ছবি আসার পর আমাদের যে প্রবলেমটা হতে পারে, কোনো বড় ছবিটা অনেক বড় আকারে আসতেছে, আমরা চাচ্ছি না ছবিটা এত বড় দেখুক, বা অনেক সময় দেখা যেতে পারে ছবিটার সাইজ অনেক ছোটো, বা ছবিটাকে আমি বড় করতে আছি, সেটা করা যাবে, কোড করে করা যাবে। তো আপনাদের সাথে আমি আরেকটা জিনিস বলি নাই, অ্যাট্রিবিউট জিনিসটা কি। অ্যাট্রিবিউটটা হচ্ছে
যখন কোনো ট্যাগের আওতাভুক্ত আমরা নতুন কোনো বৈশিষ্ট্য সংযুক্ত করি তখন সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। ওকে, তাহলে ইমেজ হচ্ছে একটা ট্যাগ, এই ট্যাগের আওতাভুক্ত তার যে বৈশিষ্ট্য, আমি নতুন দুইটা বৈশিষ্ট্য দিতে আছি, অর্থাৎ তার যে হাইড ওয়াইড তো আছেই, বাট আমি এটা কাস্টমাইজ করে আমি নির্দিষ্ট করে আমি আলাদাভাবে আরেকটা হাইড ওয়াইড দিতে আছি। তো হাইট কতটুকু দিব, ধরি আপাতত 200 দিচ্ছি। তবে এখানে বলে রাখা ভালো, এখানে যে বিভিন্ন ধরনের হিসাব নিকাশগুলো কিন্তু ইঞ্চি, আমরা জানি হিসাব নিকাশ হাইট ওয়াইটের বিষয়গুলো আমরা ইঞ্চি হিসাব করে থাকি, কিন্তু আমরা যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি তারা হিসাবগুলো ওয়েব বেজে হিসাবগুলো পিক্সেল ভিত্তিক হয়ে থাকে। অর্থাৎ এখানে আমি হাইট 200 লিখলাম, 200 মানে এখানে পিক্সেল, আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন, না লিখলেও কাজ করবে। ওকে, মানে নাও যদি লিখেন এটা পিক্সেল হিসেবে ধরে নেবে। ওয়াইট একটু বেশি দরকার, ধরেন ওয়াইট আমি এখান থেকে 400 দিয়ে দিলাম, আমার দেখতে বেশি লাগতে পারে। আচ্ছা আমি একটু দেখি কেমন দেখাচ্ছে, অনেক ছোট হয়ে গেছে। যাই হোক আমি দেখাচ্ছি, এটার একটু করতে আছি না, থাক এটা এরকম। তো এই গেছে, এই হলো আপনার ছবি ব্যবহারের একটা বেসিক নিয়ম। কি করলাম আমরা, এই রুলসটা হচ্ছে এরকম যে আমরা যে ফাইলটা তৈরি করে রাখছি বা যে ফাইলটা আমরা সেভ করে রাখছি, এই HTML ফাইলের পাশেই থাকতে হবে ছবিটা। এখন আমরা কন্ডিশনটা একটু চেঞ্জ করতেছি, সেটা হচ্ছে ধরে নিই এইটার ভিতরেই আমরা আরেকটা ফোল্ডার তৈরি করলাম। ওকে, ফোল্ডারের নাম হচ্ছে নিউ ফোল্ডার, এবং এই ফোল্ডারের ভিতরে এখন ছবিটা রাখলাম। তার মানে দেখেন লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন ইমেজ ফাইলের পাশেই কিন্তু আমার ছবি না, ইমেজ ফাইলের পাশে আছে একটা ফোল্ডার, দেন ওই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমার এই ছবিটা। তার মানে লোকেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটার জন্য কোড কীভাবে করবো আমরা একটু দেখি। যেহেতু আমার কিন্তু প্রত্যেকটা পার্ট বর্ণনা করতে হবে, কারণ আমি কোড যেহেতু লিখছি ব্রাউজারের উদ্দেশ্যে, তার মানে ব্রাউজারকে আমি যদি ভালো করে না বোঝাতে পারি লোকেশন, তাহলে সে যদি না বুঝে আমাকে ছবিও কিন্তু ভালোভাবে দেখাবে না। ওকে, তার মানে আমার প্রথম হচ্ছে নিউ ফোল্ডার নামক একটা ফোল্ডার আছে, এটা আমাকে ব্রাউজারকে বোঝাতে হবে। তার মানে এখন আমি কি করব, আমার যে এখানে ক্যাপচার ডট জেপিজি আছে, এখানে প্রথমে বুঝিয়ে দিলাম যে নিউ ফোল্ডার স্ল্যাশ ক্যাপচার ডট জেপিজি। তার মানে কী বোঝাচ্ছে, নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, সোর্সটা কোথায় আছে, সোর্সটা নিউ ফোল্ডার নামক একটা ফোল্ডারে আছে, দেন হচ্ছে ওইটার ভিতরে ক্যাপচার ডট জেপিজি। এখন দেখি দেখাচ্ছে কিনা। ও আরেকটা জিনিস দেখানো ভালো, ধরেন আমি কোনো কারণবশত আমি ফোল্ডার বা যে নাম ছিল ফোল্ডারে ওই বানানটা আমি ভুল লিখলাম। তার মানে কি, বানান ভুল লিখা মানে কি লোকেশন ভুল হওয়া। তার মানে আপনাকে এইভাবে দেখাতে পারে। তো আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন এরকম মানে এরকম যদি আসে, তার মানে বুঝতে হবে আপনি কোডে কোথাও ভুল করছেন। কি কি ভুল হতে পারে সেটা আমি একটু বলে দিই। প্রথমত অনেকে নামগত ভুল করে, অনেকে টাইপ করে লিখতে চায় তখন নামগত ভুল করে, এটা একটু খেয়াল করবেন। আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছবির ফরম্যাটটাও অনেকে ভুল করে। আমি যেহেতু জেপিজি দেখাই, স্টুডেন্ট অনেকের ক্ষেত্রে আমার যে বিষয়টা হয়, ক্লাসে আমি যখন জেপিজি ফরম্যাটে দেখাই, তো তারা যখন তাদের কম্পিউটারে রাখা অন্যান্য ফাইল বা ইমেজ যখন ব্যবহার করতে চায়, তো সব কম্পিউটারে সব ছবি তো আর জেপিজি ফরম্যাট হয় না, অন্যান্য ফরম্যাটও থাকে, জেপিজি, পিএনজি, জিআইএফ ফরম্যাট, অনেক ছবি ফরম্যাট আছে। তো সে যে ছবি ব্যবহার করছে ওই ফরম্যাট কিন্তু লিখতে হয়। তার মানে আপনি খেয়াল করবেন সব যে জেপিজি লিখবেন তা না, আপনি কিন্তু টাইপ অফ ফাইল বা ফাইল ফরম্যাটটা আপনি দেখে নেবেন। যদি পিএনজি হয় তাহলে পিএনজি লিখবেন, এই জিনিসটা অনেকে ভুল করে থাকে। আরেকটা হচ্ছে সঠিকভাবে লোকেশন দিতে পারে না, দেখা যাচ্ছে যে ফাইল এক জায়গায় রাখছে, ছবিটা দেখা যাচ্ছে কম্পিউটারের আরেকটা ড্রাইভের ভিতরে। আচ্ছা ড্রাইভার ফোল্ডার নিয়ে অনেকে যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদেরকে আমি একটু দেখা দিচ্ছি। এই যে এই জিনিসগুলোকে আমরা বলতেছি হচ্ছে এক একটা ফোল্ডার, ড্রাইভ কোনগুলো, যেমন পিসি, মাই পিসিতে ঢুকলাম বা মাই কম্পিউটার ঢুকলাম, এই যে এখানে সি ডি ই এফ জি, এই যে এই জিনিসগুলো হচ্ছে এক একটা হচ্ছে ড্রাইভ। তো এখন আপনার কম্পিউটারে যদি এই ড্রাইভের ভিতরে গিয়ে ফোল্ডারের ভিতরে যদি থাকে তাহলে তো সমস্যা, তাই না? তো এত দূরে রাখলে হবে না, এত দূরের ফাইলগুলো আপনি রাখতে পারবেন, এটা সিস্টেম আছে, আমি দেখিয়ে দেবো। এটা লোকেশন কীভাবে ট্র্যাক করতে হয় এটা আমি দেখিয়ে দেবো। তো এখন কথা হচ্ছে আমরা যে প্রথম অবস্থায় আমরা যখন কাজ করব, আপনি যখন ইন ফিউচারে যখন সার্ভার নিয়ে কাজ করবেন, সার্ভারে তো আপনি এত ড্রাইভ লোকেশন পাবেন না, আপনার পাশাপাশিই রাখতে হবে। তো সর্বোচ্চ কী হতে পারে, আপনার ফাইল এক জায়গায়, ফোল্ডার একটা, তার পাশে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে আপনি রাখতেছেন, এমন হতে পারে। তো এই জিনিসটা একটু খেয়াল করবেন, যদি এমন দূরে দূরে ফাইল রাখেন তখন তো আপনি লোকেশনটা ভালো করে ডিসক্রাইব করতে পারবেন না, আর ডিসক্রাইব ভালো করে না করতে পারে ব্রাউজারও বুঝবেন না, আউটপুট আপনাদের দেখাবে না। সাধারণত এই ভুলগুলো আমরা করে থাকি। ওকে, আমি আরেকটু এই কোডের মধ্যে কোনো ঝামেলা আনতে যাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু এখানে শো করছে না,
কেন শো করতেছে না? কারণ আমরা এখানে ফোল্ডারের নামটা ভুল করছিলাম, আমরা আর দিয়ে দিলাম। কিন্তু এখন এটা সঠিক নাম। এখন যদি আমি সেভ করে রিফ্রেশ করতে চাই, ও হো, এখনও আসতেছে না, কী প্রবলেম হচ্ছে? আচ্ছা আমি দেখি, নিউ ফোল্ডার। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে এইখানে নিউ ফোল্ডার হচ্ছে ফোল্ডার না, বা ছবিটা কোথায়? ছবি তো আমাকে দিতে হবে, তাই না? তো ছবি, এই যে ছবির নামটা মিসিং হয়ে গেছিলো। এরকম সাধারণত ভুল হয়, সবাই ভুল হয়। তো এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় দেখে তারপর কাজ করতে হবে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, যেহেতু আপনার কোডিং করছেন, কোডিং করতে গেলে প্রথম অবস্থায় যখন আমরা এই জিনিসগুলো শিখি, আমাদের মাথায় দেখা যাচ্ছে যে লোড নিতে একটু প্রবলেম হয়। তো যখন দেখবেন কোড ম্যাচ করতে পারছে না, আপনাদেরকে যে সাজেশনটা করবো সেটা হচ্ছে আপনি একটু ঘুরে আসেন, বা 1-2 মিনিট একটু হাঁটাহাঁটি করেন, একটা গান শুনেন, অথবা যে কাজে ব্যস্ত থাকতে পারেন, খাওয়া দাওয়া করেন, দেন আবার আইসা বসেন। তখন দেখবেন যে রেস্ট নেওয়ার পর ওই যে আপনার প্রবলেমগুলো সলভ করতে পারবেন। কারণ কিছুদিন পর যখন আপনারা নেক্সট লেসনগুলো দেখবেন, ভিডিও টিউটোরিয়ালগুলো একটু বাড়বে, তো আস্তে আস্তে চাপ বাড়তে থাকবে। প্রথম অবস্থায় আমি একটু চাপ কম দিচ্ছি, তো আস্তে আস্তে যখন চাপ বাড়বে তখন আপনাদের প্রবলেম হবে। যখনই প্রবলেম হবে, রিল্যাক্স মাইন্ডে আপনি কাজ করেন, একটু ঘুরে আসেন, বা একটু পরে আবার ধরেন, দেখবেন কোথায় ভুল করছেন ওইটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। ওকে, তার মানে আমরা এখানে প্রবলেমটা সলভ করতে পারলাম। এখন একটা কাজ করি, ছবিটা কিন্তু একটা ফোল্ডারের ভিতরে আছে। এখন যদি আমি একটা কাজ করি যে এই ফোল্ডারের ভিতরে ধরেন আমি আরেকটা ফোল্ডার তৈরি করলাম, ধরেন এটার নাম দিলাম হচ্ছে এভিসি। এখন এই ফোল্ডারের ভিতরে আমি এই ছবিটা রাখলাম। এখন কি হচ্ছে দেখেন তো, দেখাচ্ছে না, কারণ লোকেশন তো ম্যাচ হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, আবার নিউ ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডারটার কী নাম? এবিসি। ওই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমার এই capture.jpg ছবিটা। এখন যদি আমি দেখি আউটপুটটা আসতেছে। তো এরকম কাজ করতে গিয়ে আপনাদের এই প্রবলেমগুলো ফেস করতে হতে পারে, আমি জিনিসগুলো একটু দেখিয়ে দিলাম। ওকে, তো ছবি নিয়ে ব্যবহারটা আপাতত এই পর্যন্ত হলে আপনাদের চলবে। এর পাশাপাশি আমি কিছু মজার কিছু জিনিস দেখাচ্ছি আপনাকে। তো এটার পাশে আমি করে নিচ্ছি, একই সাথে আমি দিয়ে দেবো, সেটা হচ্ছে মার্কিউ। এখন আমরা মার্কিউ নিয়ে কাজ করবো। মার্কিউ জিনিসটাকে একটু বলি। মার্কিউটা হচ্ছে আপনার এরকম, যেমন আমরা যদি দেখি বিভিন্ন ধরনের শপিং মল গুলোতে যে এরকম একটা স্ক্রল হচ্ছে, লেখাগুলো স্ক্রলিং আকারে যাচ্ছে, ওয়েলকাম টু বা এরকম একটা কিছু। তো এরকম মেসেজ আকারে কোনো স্ক্রলিং ইমেজ বা স্ক্রলিং টেক্সট যদি আমি স্ক্রল করাতে চাই, সেটা কিভাবে করব? ওকে, এটার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি সেটা হচ্ছে মার্কিউ ট্যাগ। তো আমরা মার্কিউ ট্যাগটা আগে ব্যবহার করে নিচ্ছি, MARQUE মার্কিউ। ওকে, মার্কিউ ট্যাগ শুরু, মার্কিউ ট্যাগ শেষ। কি স্ক্রল করাতে আছে, যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে ওয়েলকাম টু মাই ওয়েব সাইট। সেভ করলাম অ্যান্ড রিফ্রেশ করে দেখি কি অবস্থা। আমরা লক্ষ্য করতে পারছি আমরা, আচ্ছা লিখতে একটু ভুল হয়ে গেছে, বড় হাতে ছোট হাতে একসাথে লিখে ফেলেছিলাম। আচ্ছা যাই হোক, ঠিক করে নেব আমরা একটু পরে। দেখতে পাচ্ছি যে একটা লেখা স্ক্রল করছে। ওকে, আমরা একটু ঠিক করে নিই সুযোগে। এখন এই লেখাটা আমরা ইচ্ছা করলে মডিফাই করতে পারি। কীরকম মডিফাই করতে পারি? আমরা লেখাটা বড় করার জন্য আমি এখানে H1 ট্যাগ ইউজ করতে পারি, অর্থাৎ H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ, এর ভিতরে তো আমার ট্যাগ দিতে হবে, তাই না? ওকে, তার মানে এখন যদি আমি খেয়াল করি, রিফ্রেশ করলে লেখাটার সাইজটা একটু আগের চাইতে পরিবর্তন হয়ে গেছে, তাই আমি মার্কিউ করতে পারছি। আমরা যদি এখন একটু খেয়াল করি, এই মার্কিউটা কি হচ্ছে, ডান দিক থেকে বাম দিকে আসতেছে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে আমি তো এরকম চাচ্ছি না, আমার এমন হতে পারে আমি বাম দিক থেকে ডান দিকে নিব, অথবা এটাকে উপরের দিকে নিব, বা অথবা এটাকে নিচের দিকে নিব। এই কাজগুলো আমরা কি করব? আচ্ছা, আমরা যখন মানুষকে বলি এই তুমি এটা করো, এই তুমি এটা করো, এটা মানে কি? ডিরেকশন দিচ্ছি না আমরা? তো ঠিকভাবে একইভাবে আমরা মার্কিউটাকে একটা ডিরেকশন দিব। মানে মার্কিউ হচ্ছে একটা ট্যাগ, আর এই ট্যাগের আওতাভুক্ত আমরা একটা বৈশিষ্ট্য সংযুক্ত করতে যাচ্ছি, যেটাকে আমরা ইংলিশে বলছি যে অ্যাট্রিবিউট। কি বৈশিষ্ট্য? সেটা হচ্ছে ডিরেকশন, DIRECTION, ডিরেকশন। ওকে, ডিরেকশনটা কোন দিকে দিয়ে যাচ্ছি? এখন যদি আমরা খেয়াল করি, এটা যাচ্ছে কোন দিকে? বাম দিকে যাচ্ছে, তাই না? এখন আমি তাকে ডিরেকশন দিচ্ছি তুমি বাম দিকে না, তুমি ডান দিক হয়ে যাও। তাহলে আমরা লিখতে পারি রাইট, RIGST, রাইট। ওকে, সেভ করলাম। এখন যদি আমি রিফ্রেশ করি, তাহলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন এটা ডান দিকে যাচ্ছে। মাইক্রোটা হয়ে গেল। তো এখন পর্যন্ত আমি কিন্তু ট্যাক্স ফরম্যাটিং নিয়ে কোনো আলোচনাই করি নাই।
টেক্সট ফরম্যাটিংটা আসলে কি? টেক্সট মানে আগে কি আমরা সেটা বুঝি যে আমরা কোনো একটা ট্যাক্স মানে লেখা যা কিছু লিখি তাই তো ট্যাক্স, তাই না? তো এই ট্যাক্সের কোনো কিছু পরিবর্তন করাটাকেই আমরা ফরম্যাটিং বলছি। হতে পারে সেটা সাইজ বড় ছোট করা, হতে পারে তার কালার পরিবর্তন করা, অথবা লেখার স্টাইল পরিবর্তন করা, সবগুলোই কিন্তু আপনার ট্যাক্স ফরম্যাটিং আওতাভুক্ত পড়ছে। তো এই ট্যাক্স ফরম্যাটিং করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে ফন্ট ট্যাগ। ওকে, আমি ঠিক এটার নিচেই ব্যবহার করছি। কোন লেখাটাকে ফরম্যাটিং করব? আচ্ছা, এটা আমি পড়ে দিচ্ছি আগে। আপাতত ফন্ট যে ট্যাগটা ব্যবহার করব আমরা, ফন্ট ট্যাগটা আমরা একটু নিয়ে নিই। তো ফন্ট ট্যাগের ভিতরে আমি লিখি যে কি মডিফাই করতে আসে। ধরেন আমি বাংলাদেশ লেখাটা লিখলাম এখানে, বাংলাদেশ। ওকে, সেভ করলাম। দেখেন এই ফন্ট ট্যাগ ব্যবহার করার ফলে আমার তেমন কোনো পরিবর্তন আমি লক্ষ্য করতে পারবো না। এই যে দেখেন বাংলাদেশ লেখাটা আসছে, আমি একটু জুম করে দিই। বাংলাদেশ লেখাটা ঠিকই আসছে, কিন্তু এটার কোনো পরিবর্তন কিন্তু এখনও হয় নাই, যেটাকে আমরা ট্যাক্স ফরম্যাটিং বলছি। আচ্ছা, পরিবর্তন করার জন্য যে ফন্ট ট্যাগটা আছে এটার সাথে আমরা কিছু অ্যাট্রিবিউট যুক্ত আমাদেরকে করতে হবে। কীরকম? যেমন ধরেন আমি এই বাংলাদেশ লেখাটার সাইজ পরিবর্তন করতে চাই, তাহলে এটা একটা পরিবর্তন যেটাকে আমরা ফরম্যাটিং বলছি। আমি এখানে সাইজ অ্যাট্রিবিউটটা দিয়ে দিতে পারি। কতটুকু সাইজ চাচ্ছি, এখানে আমি 10 দিয়ে দিলাম। ওকে, সেভ করছি অ্যান্ড রিফ্রেশ করছি। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি লেখার সাইজ অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, এবং যেটা H1-এর চাইতেও বড়। তার মানে ফন্ট সাইজ অ্যাট্রিবিউটটা ব্যবহার করে আমরা লেখার সাইজ বড় ছোট করতে পারবো, যেটা কিনা H1-এর চাইতেও বড় অথবা ছোট। ওকে, এখন আর কি পরিবর্তন করা যায়? যেমন ধরেন আমি চাচ্ছি এটা লেখার কালার পরিবর্তন করতে, মানে ট্যাক্সে কালার পরিবর্তন করতে চাই। তাহলে কীভাবে আমি এখানে আবার দিচ্ছি কালার কি কালার করতে যাচ্ছি। ধরেন আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে রেড কালার করতে চাচ্ছি। ওকে, সেভ, এবং এটাকে আমি রিফ্রেশ করে দিলাম। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত দুইটা টেক্সট ফরম্যাটিং ব্যবহার করলাম, একটা হচ্ছে কালার আর আরেকটা হচ্ছে তার সাইজ। ওকে, এখন আমার যদি এরকম হয় যে এই যে লেখাটা স্ক্রল হচ্ছে, এটা তো কোনো টেক্সট ফরম্যাটিং আমরা করি নাই, তাহলে টেক্সট ফরম্যাটিং আকারে এমন যদি হয় যে যে মার্কিউটা হচ্ছে এটা যদি কালারফুল হয়, এটাও কিন্তু আমরা করতে পারবো। তাহলে আমি যদি একটু খেয়াল করি বাংলাদেশ লেখাটা কিন্তু অলরেডি কালারফুল হয়ে আছে, তো এটাকে যদি মার্কিউ করে দিই। আচ্ছা, আমি একটা কাজ করি, যে কোডটা আছে এটা থাক, এটা সংরক্ষণ থাকবে যেহেতু আপনাদের, আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। তাহলে সেভ করে যদি এখন রিফ্রেশ করি, তাহলে বাংলাদেশ লেখাটা ডাবল আসতেছে। যেহেতু এক লাইনে হয়ে গেছে, আমরা জানি আলাদা আলাদা করার জন্য আমরা কি ইউজ করি, বিআর ট্যাগ ইউজ করে থাকি। তাহলে বিআর ট্যাগের মাধ্যমে এখন আমি যদি সেভ করে আমি একটু রিফ্রেশ করি, তাহলে দেখবো যে লেখাটা নিচে নিচে চলে আসছে। তাহলে নিচের লেখাটাকে আমি এখন মার্কিউ করব। তাহলে জাস্ট টেক্সট ফরম্যাটিংয়ের জন্য যা যা কোড লেখার প্রয়োজন হয় এগুলো তো আপনি লিখে নিলেন। তাহলে এখন জাস্ট আপনি মার্কিউ করতে যাচ্ছেন, তো জাস্ট মার্কিউ যে ট্যাগটা আছে এটা ইউজ করেন, MARQUE, মার্কিউ, সরি বানাম ভুল হয়ে গেছে, MARQUE। তো মাইক্রো ট্যাগটা শুরু, মাইক্রো ট্যাগ শেষ, এখানে শেষ করলে তো হবে না, তাই না? শেষটা কোথায় হতে হবে? একদম শেষে শেষ করতে হবে। আরেকটা জিনিস বলে রাখা ভালো, আপনাদের এই প্রবলেমগুলো হতে পারে, সেটা হচ্ছে মার্কিউ শুরু করছেন, শেয়ার যদি না করেন তাহলে মার্কিউ ট্যাগের পরে সে যাকে যাকে পাবে সবাইকে নিয়ে কিন্তু মুভ করা শুরু করবে, মানে স্ক্রল করা শুরু করবে আর কি। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এখন আমি যদি রিফ্রেশ করি, তার মানে আমি দেখতে পাচ্ছি এই যে কালারফুল যে বাংলাদেশ লেখাটা এটাও আমরা এখন মুভ করতে পারছি। আচ্ছা, আপনাদের জন্য যে টাস্ক সেটা হচ্ছে আপনারা যেটা বাসায় ট্রাই করবেন, এই ছবিটা বা এরকম কোনো ছবিকে আপনি মার্কিউ করতে পারছেন কি না এটা একটু চেষ্টা করে দেখবেন। যেটা বলছি এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, আগে প্র্যাকটিস করে নেবেন, দেন হচ্ছে বাকি যে এই জিনিসগুলো এগুলো একটু খেয়াল করবেন। কারণ ওয়েব ডিজাইনটা আপনাদের কাছে মনে হবে অনেক কঠিন, আসলে কিন্তু এত কঠিন না। আপনি ছোটো ছোটো পার্ট যেগুলো আছে এগুলো যদি আপনি শেষ করে নেন তাহলে আপনার কাছে মজা লাগবে। আর সবগুলা যখন আপনি একসাথে নিয়ে প্র্যাকটিস করা শুরু করবেন তখনই আপনার ঝামেলাটা শুরু হবে। কারণ এখানে কোড করতে যাবেন, কোডে প্রবলেম হবে, আর কোডের প্রবলেম যখন বেশি বাড়তে থাকে তখন আপনাদের কাছে মনে হবে যে এটা আসলে অনেক কঠিন, এটা আমার দ্বারা হবে না। তো তার জন্য বলবো যে ছোটো ছোটো কাজগুলো আগে শেষ করেন, যে এখানে প্রবলেমে পড়তেছেন ওই জিনিসগুলো আগে সলিউশন করেন। আমি তো আছি, আমার ফেসবুকের লিঙ্কটাও আমি এখানে দিয়ে দেবো, আমার পেজের লিঙ্কটা, ওইখানে প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব কোড যেহেতু ভুল হয়ে গেছে এই জিনিসগুলো আমি সলিউশন করে দিতে পারবো। এই হচ্ছে বেসিক বিষয়গুলো। তো তো চলুন আমরা নেক্সট যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে অ্যাঙ্কর লিঙ্ক নিয়ে আমরা কাজ করব।
তো অ্যাঙ্কর লিঙ্কটা কি এই জিনিসটা আমি একটু আপনাদেরকে দেখাবো। আমি যে কোনো একটা ব্রাউজার আগে ওপেন করি, আগে অ্যাঙ্কর লিঙ্কে আমি আইডিয়াটা দেখাই, তারপর আমি প্র্যাকটিক্যালে যাচ্ছি যে কীভাবে কাজ করব বা কী বিষয়গুলো। অ্যাঙ্কর লিঙ্কের আইডিয়ার জন্য আমি একটা ওয়েব পেজ আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এইটা হচ্ছে একটা ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো পেজ থাকতে পারে। যেমন দেখেন আমি আপনাদের কাজ করানো দেখানোর জন্য এখানে কিন্তু অনেকগুলো পেজ অলরেডি রেখেছি। ইন ফিউচারে যখন আমরা কাজ শিখা মানে বেসিক কোডগুলো শিখা হয়ে যায়, আমরা কিন্তু প্রজেক্ট করবো, বিভিন্ন ধরনের ওয়েব পেজগুলো তৈরি করব। তো একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে কিন্তু আমার অনেকগুলো কাজ করতে হতে পারে। যেমন হোম পেজটাকে একটু বুঝি। যেমন খেয়াল করুন, এখানে আমি লিখলাম pnserver.com। তো pnserver.com লেখার পর সর্বপ্রথম আমাদেরকে যে পেজটা দেখাবে সেটা হচ্ছে আমার হোম পেজ। তো একটা পেজের মাধ্যমে কিন্তু সাধারণত আমরা পেজ কমপ্লিট করি না, কিছু কিছু আছে ওয়ান পেজ এইগুলা পরে আপনাদের সাথে আলোচনা করব। তো বেসিক্যালি বিজনেস পেজগুলো বা একাধিক পেজ থাকবেই, সহজ কথা। বেশি অংশ ওয়েবসাইটগুলো একাধিক পেজ থাকে। তো এই একাধিক পেজগুলো কিন্তু এক পেজ থেকে আরেক পেজে মুভ করার জন্য মূলত আমরা অ্যাঙ্কর লিঙ্কগুলো ব্যবহার করে থাকি। যেমন দেখেন এই যে হোস্টিং হচ্ছে একটা পেজ, মানে হোম পেজের সাথে লিঙ্ক করে রাখছে। তো এই হোস্টিংয়ের সাথে সাব মেনু কিছু আছে, যেমন বিডি হোস্টিং নামে একটা অপশন আছে, চিপ হোস্টিং নামে একটা আছে। এখানে প্রত্যেকটা কিন্তু এক একটা আলাদা আলাদা পেজ। তার মানে বর্তমানে আছে আমি pnserver.com-এ দেখবেন যখন আমি কোনো একটা লিঙ্কে ক্লিক করব উপরে পার্মা লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখান থেকে যদি চিপ হোস্টিংয়ে ক্লিক করি, দেখছেন আরেকটা পেজে নিয়ে আসছে। তার মানে আমি ছিলাম pnserver.com-এ, এখন শেয়ার হোস্টিংয়ে চলে আসছে। তার মানে এই যে একটা পেজ থেকে আমি বর্তমানে চলে আসলাম আরেকটা পেজে। তো এরকম একটা পেজ থেকে আরেকটা পেজে আসার জন্য আমরা অ্যাঙ্কর লিঙ্কের ব্যবহার করে থাকি। এ হচ্ছে অ্যাঙ্কর লিঙ্ক। তার মানে সহজ কথাভাবে যদি বলি যে অ্যাঙ্কর লিঙ্ক কি, একটা পেজ থেকে আরেকটা পেজে লিঙ্ক করার জন্য মূলত আমরা অ্যাঙ্কর লিঙ্ক ব্যবহার করে থাকি, বা অ্যাঙ্কর লিঙ্কের সাহায্যে আমরা একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক করে থাকি। তো মানে এইভাবেই একটা ওয়েব পেজে অনেকগুলো পেজ থাকতে পারে, প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ এর লিঙ্ক তৈরি করে ভিজিটরকে আমরা প্রত্যেকটা পেজ ভিজিট করার জন্য সাহায্য করে থাকি বা সহজ করে দেয় ইউজারকে। আচ্ছা যাই হোক, এটা অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। মেন কথা হচ্ছে লিঙ্ক তৈরি করা, আর এই লিঙ্কটাকে আমরা বলতেছি অ্যাঙ্কর লিঙ্ক। ওকে, এখন আসেন আমরা কোডে যাই। তো আমি চাচ্ছি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা থাকে। এটা ক্লোজ করে দিচ্ছি, আমি আরেকটা ফাইল নিচ্ছি যেটার আগে সেভ করে নিই আমরা। এটা সেভ করছে হচ্ছে link.html নামে, link.html। তো HTML5 ট্যাগ। ওকে, আমরা একটা কাজ করব, আমি বোঝানোর জন্য আমি নোটপ্যাডটা নিচ্ছি, কারণ এখানে বেশি কালারফুল বিধায় আপনাদের আসলে অনেক সময় বুঝতে প্রবলেম হতে পারে। এর জন্য আমি নোটপ্যাড নিচ্ছি, কারণ সিম্পল এখানে আপনাদের লেখাগুলো বোঝাতে আমার জন্য সুবিধা হবে। ওকে, এখানে লেখার ফরম্যাটটা একটু অন্যরকম হয়ে আছে। আমি একটা কাজ করি, ফরম্যাট থেকে ফন্ট অপশনে যাই। ফন্ট অপশন থেকে আমি ফন্টের ডিজাইনটা একটু চেঞ্জ করে দিই আপনাদের বোঝার সুবিধার, তার কিছু না। এখান থেকে এরিয়াল, নর্মাল, ওকে এটা থাক। এখান থেকে ওকে দিয়েছে। এখন লেখাগুলো কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে। তো আমরা কি করতে যাচ্ছি, আমরা অ্যাঙ্কর লিঙ্ক তৈরি করতে যাচ্ছি। তো অ্যাঙ্কর লিঙ্ক তৈরি করার জন্য যে অ্যাঙ্কর এ ট্যাগ শুরু, এ ট্যাগ শেষ, মানে অ্যাঙ্কর লিঙ্ক তৈরি করার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি সেটা হচ্ছে এ ট্যাগ। ওকে, এখন আমি যদি খেয়াল করি, আমি যদি আবার ব্রাউজারে যাই, এখানে কি আছে, বিডি হোস্টিং লেখা আছে বা চিপ হোস্টিং লেখা আছে, মানে এটা হচ্ছে লিঙ্কের আউটপুট। তার মানে আমি আউটপুটে কি দেখাতে যাচ্ছি, যে জিনিসটা আমি আউটপুটে দেখাতে যাচ্ছি, এই অ্যাঙ্কর ট্যাগ শুরু, অ্যাঙ্কর ট্যাগ শেষ, এটার ভিতরে আমি যা লিখবো তাই আমার আউটপুটে শো করবে। যেমন আমি আসলে কোন পেজের সাথে কোন পেজের লিঙ্ক করব, আমার যেহেতু অনেকগুলো পেজ এখানে আপাতত তৈরি করা আছে, যেমন ধরে নিই আমি লিঙ্ক করতে চাচ্ছি হচ্ছে কোন পেজের সাথে কোন পেজ, ধরে নিই লিঙ্ক পেজ থেকে আমি একটা লিঙ্ক করবো হচ্ছে ইমেজ পেজের সাথে। অথবা আমি একটা কাজ করি, লিঙ্কের এটা একটা পেজটা আমি একটু রিজার্ভ রাখি, কারণ অনেকগুলো লিঙ্কের ধরন আছে, সবগুলো লিঙ্ক কোডগুলো আমি এই পেজটাতে দিয়ে দেবো। আপাতত ধরে নিই আমি লিস্ট পেজের সাথে সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট পেজের একটা লিঙ্ক করতে আছি। তার জন্য আমরা একটা যে কোড লেখার ডিজাইনটা কী হবে একটু দেখি আমরা। তো প্রথমে আমি সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট পেজের সাথে লিঙ্ক করতে আছে হচ্ছে লিস্ট পেজে। ওকে, তো কোডটা লিখবো কোথায়, সুপার অ্যান্ড সাব, যেহেতু আমি এই পেজ থেকে আমি লিঙ্কটা দিতে আছি, কাকে লিঙ্ক দিতে আছি, লিস্টকে দিতে আছি। যাই হোক, এখন আমার আউটপুট, আমি যে অ্যাঙ্কর লিঙ্কটা তৈরি করছি, আমার আউটপুটটা কি দেখাবে। ধরেন আমি বললাম যে গো টু লিস্ট পেজ, অর্থাৎ এখানে
আপনাকে আউটপুট কি দেখাচ্ছে, বিডি হোস্টিং বা চিপ হোস্টিং এরকম। তাহলে অ্যাঙ্কর টেক্সট শুরু, অ্যাঙ্কর টেক্সট, এখানে অ্যাঙ্কর টেক্সট শুরু, অ্যাঙ্কর টেক্সট শেষ, এর ভিতরে বিডি হোস্টিং লিখছিল, এর জন্য আউটপুটে বিডি হোস্টিং লেখাটা আসতেছে। তো ঠিক একইভাবে আমি যেহেতু এখানে অ্যাঙ্কর টেক্সট শুরু অ্যাঙ্কর টেক্সট শেষ, এইখানে গো টু লিস্ট পেজ লিখছি, তার মানে আমার আউটপুটে শো করবে গো টু লিস্ট পেজ। ওকে, এখন এইখানে ভিডিও হোস্টিংয়ে ক্লিক করলে যে পেজে যাচ্ছে, কোন পেজে যাচ্ছে, বা আপনার ওয়েব সার্ভারে বা আপনার কম্পিউটারে পেজ তো একটা না, অনেকগুলো থাকবে, তো কোন পেজে যাবে ওইটা তো আমাকে বর্ণনা করে দিতে হবে, তাই না? তো এই বর্ণনা করার জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট যুক্ত করবো, সেটা হচ্ছে HREF। এইচ মানে হচ্ছে এখানে হাইপার, আর REF মানে রেফার করা বোঝানো হচ্ছে। রেফারটা কি, আমি হয়তো গত ক্লাসে একটু আপনাদের একটা উদাহরণ দিচ্ছিলাম। রেফার বলতে আমরা কি বুঝাই? রেফার হচ্ছে এরকম যে আপনি একটা রুগী নিয়ে গেলেন এক হাসপাতালে, উনি বললো যে ডাক্তার বলতেছে যে এইখানে ট্রিটমেন্ট করা সম্ভব না, আপনারা ঢাকায় নিয়ে যান, ওনাকে আরও আপডেট করতে হবে। তো উনি রুগী কিন্তু আছে এক জায়গায়, কিন্তু ওনাকে ট্রান্সফার করা হলো হচ্ছে আরেক জায়গায়, যেখানে ট্রান্সফার করছে সেটা হচ্ছে রেফার। তাহলে রেফারটা কোথায় করলো? ঢাকাতে রেফার করলো। তার মানে এখন যদি আমি ফাইলে যাই, সরি ফাইলটা হয়ে গেছে, হ্যাঁ, আমি যদি ফাইলে যাই, কোড লিখতেছি বা আমার অবস্থানটা, বা আমি কোড লিখতেছি সুপার অ্যান্ড সাবস্ক্রিপ্টে পেজে বা লিখবো, আর এই পেজ থেকে আমি যাব কোথায়? আমি যেখানে যাব সেটা হচ্ছে আমার রেফার পেজ। তার মানে যে বিষয়টা আমি বোঝাতে যাচ্ছি, আমি আবার একটু বুঝাই। এই যে অ্যাঙ্কর ট্যাগ শুরু, অ্যাঙ্কর ট্যাগ শেষ, এর ভিতরে আমি যা লিখবো তাই আমার আউটপুটে শো করবে। তাহলে আউটপুটে কী শো করতেছে? গো টু লিস্ট পেজ। আর এই আউটপুটের যে টেক্সট, এইখানে ক্লিক করলে আমাকে কোন পেজটাতে নিয়ে যাবে ওইটা বর্ণনাটা আমাকে লিখতে হবে, আর এই বর্ণনাটাই হবে এইখানে। সহজ কথায়, বর্তমানে আমি যে পেজে আছি, আমি কোন পেজে যেতে চাই, ক্লিক করলে আমি কোন পেজে যেতে চাই, যে পেজে যেতে চাই ওই পেজের নামটাই এখানে আসবে। তো আমি যেতে চাই কোথায়? LIST লিস্ট পেজে। তো এটা ফাইল ফরম্যাটে আপনাকে অবশ্যই দিতে হবে list.html। এই জিনিসটা অনেকে ভুল করে থাকেন। তো এই হচ্ছে মেইন হচ্ছে কোডের স্ট্রাকচারটা। তো আমরা আপাতত প্র্যাকটিক্যালি দেখি। আমি এখানে কোডটা একটু বেসিকলি বুঝে নিলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তার মানে এখন আমরা দুইটা পেজ ওপেন করব। ফাইল থেকে ওপেন ফাইল, কোন দুইটা ফাইল? সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। আর একটা কোনটা? ওপেন ফাইল হচ্ছে লিস্ট পেজটাও আমরা এখানে ওপেন করলাম। তো সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট পেজ থেকে আমি লিঙ্ক করবো হচ্ছে লিস্ট পেজে। ওকে, তাহলে বডি শুরু, একদম বডির প্রথম থেকে আমি কোড যেখানে লিখবো আউটপুটটা কিন্তু সেইখানে আসবে। আমি যদি কোড মাঝখানে লিখি তাহলে মাঝখানে হবে, উপরে লিখলে উপরে হবে। এই জিনিসটা একটু খেয়াল করবেন, এক জায়গায় লিখলে হচ্ছে, বাট আপনার প্রয়োজনটা কোথায়, আপনি লিঙ্কটা আসলে কোথায় সেট করতে যাচ্ছেন, যেখানে সেট করতে আছেন ওইখানে কোড লিখবেন। ওকে, তাহলে কোডের ডিজাইনটা কি ছিল? অ্যাঙ্কর টেক্সট শুরু, অ্যাঙ্কর টেক্সট শেষ। আমি আউটপুট হিসেবে কি চাচ্ছি? আমি আউটপুট হিসেবে চাচ্ছি হচ্ছে গো টু কোন পেজ? লিস্ট পেজ, বা মিনিংফুল একটা কিছু দিলে বোঝাতে সুবিধা হয়। ওকে, এখন এই গো টু লিস্ট পেজ আউটপুট হিসাবে আসবে, বাট এখানে ক্লিক করলে কোথায় যাবে ওইটা বর্ণনাতে আমি করি নাই। তাহলে বর্ণনা করার জন্য কী লিখতে হয়? HREF, হাইপার রেফার। তাহলে বর্তমানে আমি আছি সুপারস অ্যান্ড সাবস্ক্রিপ্ট .html পেজে। এই পেজের সাথে আমি লিঙ্ক দিতে আছে, বা এই পেজ থেকে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে কোথায়? list.html। তাহলে আমি এখানে লিখে দেবো list.html। ওকে, এখন আমি এটাকে সেভ করছি, এবং সরি আমি এটা তো ফাইল এখন আমি ওপেন করি না। তাহলে আমি একটা কাজ করতে পারি, যেহেতু কোড এখানে লিখছি, আমি এখান থেকে ডিফল্ট ব্রাউজারের সাহায্যে আউটপুটে দেখে নিতে পারি। ওকে, এক লাইনে চলে আসছে। আমরা জানি এক লাইন যখন চলে আসে এটাকে আলাদা করার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে BR। তাহলে আমরা শেষের দিকে একটা BR ট্যাগ ইউজ করে নিলাম যাতে করে লাইনটা আলাদা করে ফেলতে পারি। ওকে, চলে আসলো গো টু লিস্ট পেজ। আমরা জানি অ্যাঙ্কর টেক্সট শুরু, অ্যাঙ্কর টেক্সট শেষ, এটা ভিতরে লিখছিলামের জন্য এটা আসছে। এখন আমি এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাচ্ছে লিস্ট পেজে। এই যে লিস্ট পেজ, list.html আমাকে নিয়ে আসলো। তাহলে আমি একটা পেজের সাথে আরেকটা পেজে লিঙ্ক করলাম। এখন এমনও তো চাইতে পারি, ঠিক আছে লিঙ্ক হলো, বাট লিস্ট পেজের সাথে যে পেজ থেকে আমি আসছি ওই পেজে আবার ব্যাক করারও প্রয়োজন হতে পারে, তাহলে ওই অপশনটা তো আমাকে দিতে হবে। তো এখন আমি কি কোড করব? এতক্ষণ কোড করছে হচ্ছে সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট পেজে, তাই তো? তো এখন লিস্ট পেজে চলে আসলাম, লিঙ্কটা আমি ঠিক উপরেই করতে আছি আগের মতোই। তো আগের মতো অ্যাঙ্কর টেক্সট শুরু, অ্যাঙ্কর টেক্সট শেষ। এখন আউটপুটে কী যাচ্ছে? এখন বললাম যে গো টু SUP অ্যান্ড সাব পেজ। এখানে আসলে আপনি এটি লিখতে হবে এমন কিছু না, আপনি এখানে যা লিখবেন তাই আসলে আউটপুট শুরু করবে। তো
তো বর্ণনা তো লিখতে হবে, কোথায় যাবে বর্ণনা লেখার জন্য? HREF। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি, এই কোডটা আমি লিখতেছি কোথায়? list.html এ। আর list.html এর পেজটা যখন আউটপুটে শো করবে, ওই পেজ থেকে আমি কোন পেজে মুভ করব? সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট.html পেজে। তাহলে এই পেজের আমি একটু লিখে নিই, SUP স্পেস অ্যান্ড স্পেস sub.html। ওকে, সেভ করি। একটা জিনিস বলে রাখা ভালো, আমি এটা কিন্তু ডাইরেক্ট লিখে ফেলছি। অনেক সময় লিখতে গেলে স্পেসগত পার্থক্যের কারণেও কিন্তু ভুল হতে পারে। তো সবচেয়ে ভালো রিনেম থেকে কপি করে ডাইরেক্ট বসিয়ে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বেটার, কারণ না হলে বানাম ভুল হওয়ার একটা সম্ভাবনা খুব বেশি থাকে। ঠিক আছে, এখন আমি এই পেজটাও আমি করি, ওপেন ইন ডিফল্ট ব্রাউজার, আগে পেজটা ক্রস করে দিই। তখন এখন যদি আমি খেয়াল করি, আমি কিন্তু দুইটা পেজের জন্য দুইটা কোড লিখছি। এখন দেখি দুইটা পেজের সাথে দুইটা পেজে লিঙ্ক হয়েছে কিনা। গো টু সুপ অ্যান্ড সাব পেজ, ওকে, এই পেজে চলে আসলাম। অ্যান্ড গো টু লিস্ট পেজ, হ্যাঁ, তার মানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পেজের সাথে আমরা দুইটা পেজে লিঙ্ক করে ফেলেছি। তো আপনাদের এই পর্যন্ত কাজ, অর্থাৎ আগে কাজটা যদি টাস্ক কমপ্লিট করে থাকেন, এখন যেটা বলবো, প্রথমে এই কাজটা কমপ্লিট করেন, এবং এই কাজটা কমপ্লিট করার পর আপনাদের জন্য আমি আরেকটা টাস্ক রেডি করতেছি, এটা আপনাদের করে দিতে হবে। ঠিক আছে, তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আগে এটা প্র্যাকটিস করেন, দেন হচ্ছে আমি যে টপিকটা দেখাচ্ছি এই টপিকটা দেখাবেন, করবেন। তো আপনার যেহেতু ভিডিওটা একটু লং হচ্ছে, আপনার ভিডিওটা একটু থেমে থেমে আটকে রেখে রেখে আপনি কাজগুলো প্র্যাকটিস করতে পারেন। তো চলুন আমি লিঙ্ক নিয়ে আরও কিছু কথা বলি। তো লিঙ্ক আসলে কি কি ধরনের লিঙ্ক হয় সেই জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, চলুন। তো লিঙ্ক যে জিনিসগুলো আছে, যেমন হচ্ছে আপনার লোকাল লিঙ্ক, তারপর হচ্ছে আপনার গ্লোবাল লিঙ্ক, বা আমরা এটাকে ওয়েব লিঙ্কও বলে থাকি। আরেকটা লিঙ্ক আছে যেটাকে আমরা বলি ইমেল লিঙ্ক। এই জিনিসগুলো কীভাবে কাজ করে একটু বলি আমি। লোকাল লিঙ্কটা কি? দেখেন, আমরা যে কম্পিউটারে কাজ করতেছি, যতগুলো ফাইল তৈরি করতেছি, সবগুলো ফাইল কিন্তু আমার কম্পিউটারে সেভ করা আছে। এখন আমি ব্যতীত আর অন্য কেউ কিন্তু এই ফাইলগুলো দেখতে পাচ্ছে না। ঠিক আছে, তো আমাদের কম্পিউটারে রাখা যে ফাইলগুলো আছে, এটা রাখলে তো মানুষ দেখতে পারবে না। তো মানুষ যেহেতু দেখতে পারে, বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যেন আমার ওয়েব পেজগুলো ভিজিট করতে পারে, তার জন্য আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে ডোমেইন আর হচ্ছে হোস্টিং। ডোমেইনটা কি? একটা ওয়েবসাইটের যে নাম বা যে অ্যাড্রেস, অ্যাজ এ এক্সাম্পল facebook.com, এটা হচ্ছে একটা ডোমেইন নেম। বাট ফেসবুকে যে পেজগুলো তৈরি করে রাখছে, এটা কিন্তু একটা অনলাইনে সার্ভারে জমা করে রাখছে। তার মানে আমাদের তৈরিকৃত যে HTML ফাইলগুলো বা ডকুমেন্টগুলো, এটা অনলাইনে যে সার্ভারে জমা রাখবো, ওই সার্ভারটাকে আমরা বলবো ওয়েব হোস্টিং। তার মানে অনলাইনে লাইভ করার জন্য আমাদের দুটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডোমেইন আর হোস্টিং। হোস্টিংয়ে আমাদের তৈরিকৃত ফাইলগুলো জমা রাখবো, আর ডোমেইনটা হচ্ছে একটা অ্যাড্রেস, আমাদের সার্ভারটা ভিজিট করার জন্য যে অ্যাড্রেসটা আমরা কিনবো ইন ফিউচারে, সেটা হচ্ছে ডোমেইন নেম। ওকে, তো আমাদের কম্পিউটারই হোক বা আমরা যে সার্ভারটা ক্রয় করছি ওই সার্ভারে রাখা ফাইলগুলোই হোক, অর্থাৎ ওই সার্ভারে রাখা ফাইলগুলো বা আমার কম্পিউটারে রাখা ফাইলগুলোর সাথে একটা ফাইলের সাথে আরেকটা ফাইলের লিঙ্ক করাটাকে আমরা লোকাল লিঙ্ক বলি। একটু আগে এই যে কোডগুলো আমরা দেখলাম, এটাই হচ্ছে মূলত লোকাল লিঙ্ক। অর্থাৎ list.html, এই list.htmlটা কোথায় রাখা? আমার কম্পিউটারের ফাইলের সাথেই তো রাখা, তাহলে এটাকে বলতেছি আমরা লোকাল লিঙ্ক। এখন আসে ওয়েব লিঙ্ক, অর্থাৎ ওয়েবসাইটকে বোঝাচ্ছি, অর্থাৎ অনলাইনে যে ওয়েবসাইটগুলো অলরেডি রান অবস্থায় আছে, যেমন facebook.com, একটু আগে আমরা pnserver.com দেখলাম, যারা সার্ভার অ্যান্ড ডোমেইন হোস্টিং সেল করে। তো সবগুলোই কিন্তু আছে। তো এই অনলাইনে বেস কোনো একটা ওয়েবসাইটের সাথে এখন যদি আমি লিঙ্ক করি, সেটা হয়ে যাবে ওয়েব লিঙ্ক। তো আমি একটা ওয়েব লিঙ্কের একটা এক্সাম্পল দেখাই। সেম কোড, পরিবর্তন কিছু না, কিন্তু সেমই, একটু একটু পরিবর্তন হচ্ছে। কী পরিবর্তন হচ্ছে দেখেন, আমি আউটপুটে এখন কি চাচ্ছি, আমি আউটপুটে বললাম যে গো টু সার্ভার পেজ বা গো টু পিএন সার্ভার। ওকে, এখন পিএন সার্ভার যেতে হলে তো পিএন সার্ভার ইনফরমেশনটা আমাকে এখানে দিতে হবে। একটা কাজ করি, পিএন সার্ভার যেহেতু পেজে লোড অবস্থায় আছে, আমি ব্যাক করে একদম হোম পেজের সাথে লিঙ্কটা করি, এটাকে আমি কপি করে নিয়ে আসলাম। একটু খেয়াল করেন, শুধু pnserver.com কিন্তু দেখাচ্ছে, আর কিছু কিন্তু এখানে দেখাচ্ছে না। ওকে, আমি কোডে যাচ্ছি, সরি কোড না, আমি নোটপ্যাডটি ওপেন করছি। এই যে list.html, আমি তো লোকাল লিঙ্ক না, আমি এখন ওয়েব লিঙ্ক করতে আছি। তো এটা বাদ দিয়ে আমি যেটা ইউআরএলটা কপি করে আনছি, এটা পেস্ট করে দিলাম। তার মানে এখানে খেয়াল করেন, এটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস, এবং ওই ওয়েব অ্যাড্রেসের সাথে কিন্তু HTTPSটা সংযুক্ত আপনাকে করতেই হবে। অথচ এইখানে কিন্তু আপনাকে HTTPSটা শো করছে না, এটা হাইড অবস্থায় ইন্টারনালি থাকে। তো এই জিনিসটা মনে রাখবেন জাস্ট।
যখন আমরা লোকাল লিঙ্ক করব জাস্ট ফাইলের নাম বা ফাইলের লোকেশন যদি কোনো ফোল্ডার আকারে থাকে তাহলে ওই ফোল্ডারের নাম তারপরে ফাইলের এই HTML ফাইলের নাম দিয়ে দিতে হবে, আর ডাইরেক্ট পাশাপাশি থাকলে তো আপনি লিখতে পারছেন। কিন্তু যখন ওয়েব লিঙ্কের সাথে লিঙ্ক করবেন অবশ্যই ওই ওয়েবসাইটের নামের পাশে https:// এইটা আপনাদের থাকতেই হবে, এই এতটুকু থাকতে হবে যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে, অর্থাৎ https ব্যবহার করে দেন আপনি pnserver.com ইউজ করেন। তবে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আপনি ইচ্ছা করলে এখানে www. ইউজ করতে পারেন, আবার না ইউজ করলেও কিন্তু এটা চলবে। তো এই হচ্ছে ওয়েব লিঙ্কের বিষয়, এটা নিয়ে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো একটু পরে। তারপরে আমরা যদি একটু খেয়াল করি আর কি করা যায়, ওয়েব লিঙ্ক তো গেল, এখন ইমেল লিঙ্কটা আমি দেখি। আমি উপরের লিঙ্কটি আবার কপি করছি আপনাদের বোঝার সুবিধার্থে, অর্থাৎ লিঙ্ক ফরম্যাট একই থাকতেছে, জাস্ট একটু একটু করে কিন্তু আমরা জাস্ট চেঞ্জ করছি। এইখানে আমরা আউটপুট হিসাবে দিচ্ছি হচ্ছে ধরেন ইমেল আস, জাস্ট বললাম যে ইমেল আস হবে। ওকে, এখন ইমেল আসে ক্লিক করলে ইমেল পাঠানোর অপশন চলে আসবে, বাট ইমেলটা যে পাঠাবে ওই ইমেলটা যাবে কোথায় এটা তো আমার বর্ণনা করতে হবে। জাস্ট এইখানে যে জিনিসটা অ্যাড হচ্ছে, যখন ইমেলের সাথে লিঙ্ক করবেন আপনাকে নতুন একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে মেল টু লিখে কোলন দেবেন, তারপর হচ্ছে ইমেলের নামটা লিখে দেবেন PARTH। এটা আমরা একটা এমনিতে দিয়ে দিচ্ছি, এটা ডেমো, এটা আসলে কোনো ইমেল অ্যাড্রেস তৈরি করা নাই এই নামে, এটা হচ্ছে gmail.com, বোঝানোর সুবিধার্থে জাস্ট আমি দিয়ে দিলাম। তাহলে পার্থক্যটা কী পাচ্ছেন, ওয়েব লিঙ্কে ব্যবহৃত হচ্ছে HTTPS, আর ইমেলের সাথে যখন লিঙ্ক করতেছি তখন মেল টু কথাটা সংযুক্ত করার প্রয়োজন হচ্ছে। ওকে, তাহলে আমি একটা কাজ করি প্র্যাকটিক্যালে দেখানোর জন্য, আমি এটা টোটালটাই কপি করে নিচ্ছি। আর আমরা কি করছিলাম যেন, হ্যাঁ আমরা এটাকেও ক্লোজ করে দিলাম, এটাকেও ক্লোজ করে দিলাম, আর লিঙ্কের জন্য আমরা একটা পেজে বানিয়ে রাখছি আলাদা। ওকে, এটাকে এখানে বসাই দিলাম। তো তিনটা এক্সাম্পল আমরা এখন দেখব, আমরা এখন দেখব। আমি একটু সময় নিয়ে আসলে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তো এই জন্য একটু সময় লাগতে পারে। তো লোকাল লিঙ্ক, আমি list.html নামে কিন্তু আমাদের পেজ আছে অলরেডি, তার মানে এটা চলবে। গো টু লিস্ট পেজ, ওকে, গো টু PN সার্ভার, তার মানে এখানে চলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে ইমেল ইমেলে চলে যাবে। এখন আমি এটা রিফ্রেশ করে দেখি, দেখবেন যে সবগুলাই একসাথে দেখাচ্ছে, তিনটা লিঙ্ক একসাথে দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে আমরা জানি, কারণ এক লাইন হয়ে যায়। এগুলাকে আলাদা আলাদা করার জন্য আমরা BR ট্যাগটা ইউজ করে দিতে পারি, BR ট্যাগ। ওকে, দেন হচ্ছে এখানে একটা ভুল আছে, ভুলটা হচ্ছে অ্যাঙ্কর লিঙ্ক শুরু, অ্যাঙ্করটা আমি এখানে শেষ করি নাই কোনো একটা কারণে। ওকে, এখন আমি দেখছি বিআর দুইটা জায়গায় আছে। এখন যদি রিফ্রেশ করে দেখি নিচে নিচে চলে আসছে, আমি একটু জুম করে দিই। ওকে, গো টু লিস্ট পেজ, এটা হচ্ছে আমার লোকাল লিঙ্ক, অর্থাৎ আমার কম্পিউটারে রাখা আর একটা ফাইলের সাথে আমি লিঙ্ক করে দিছি। ওকে, বর্তমানে আসে হচ্ছে link.html, বাট এখানে ক্লিক করলে চলে আছে list.html। আমরা খেয়াল যদি করি যে দুইটা পেজ এই কিন্তু আমার কাছে আছে, এই যে link.html আর হচ্ছে list.html, এই দুইটা ফাইল আমার কম্পিউটারে রাখা, তার মানে এটাকে বলতেছি আমরা লোকাল লিঙ্ক। এখন আমি যদি ব্রাউজারটা আবার ওপেন করি, ব্যাক করলাম, গো টু PN সার্ভার, এটা কিন্তু আমার কম্পিউটারে সেভ করা না, এটা অনলাইনে কোনো একটা পেজের সাথে লিঙ্ক করা। এখানে ক্লিক করছি, চলে গেল pnserver.com। এখানে কোনো একটা কিছু মিস হয়েছে, কি মিস হয়েছে দেখেন, PN সার্ভার এখানে আমি একটা ডট আবার আছে, তার মানে PN সার্ভার আগে তো কোনো ডট নাই অ্যাড্রেসে, তার মানে আমি অ্যাড্রেসটা লিখতে এখানে ভুল করেছি। তার মানে আমি যদি এখান থেকে ডটটা উঠাই দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ভালো হয়েছে, ভুল হলে আসলে শেখা যায়, ভালো। এই ভুলটা যদি এখন না করতাম তাহলে আপনার এই প্রবলেমটা শিখতে পারতেন না। আচ্ছা, গো টু PN সার্ভার ক্লিক করছি, এখন কিন্তু ডাইরেক্ট pnserver.com এর পেজে চলে যাচ্ছে। তার মানে এখন যে লিঙ্কটা এটা কিন্তু লোকাল লিঙ্ক না, কারণ এটা অনলাইনের কোনো একটা পেজের সাথে লিঙ্ক করেছি, সেটাকে আমরা বলতেছি ওয়েব লিঙ্ক। এখন আসি, আচ্ছা ওয়েব লিঙ্কে আমি আরেকটা এক্সাম্পল আপনাদের দেখাই। শুধু লোকাল পেজের সাথে ওয়েব লিঙ্কে লিঙ্ক করছে, এমন হতে পারে একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে। কীভাবে দেখেন, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু ফেসবুক বা অন্যান্য ওয়েবসাইটও থাকতে পারে, এগুলোও কিন্তু ওয়েবসাইটই, তাই না? দেখি তাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে কিনা, এই যে ফেসবুক আছে। তবে দেখেন বর্তমানে আসি pnserver.com, এটা একটা ওয়েব পেজ। আমি এখন ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা ওয়েব পেজ। তার মানে দেখেন দুই ধরনের কোম্পানি বা দুই ধরনের ওয়েবসাইট। তো আমি কি করলাম, pnserver.com থেকে একটা লিঙ্ক করলাম হচ্ছে facebook.com, তো এই লিঙ্কটাকেও কিন্তু আমরা ওয়েব লিঙ্কই বলছি। যাই হোক, আমরা যদি আবার ব্যাক করি, আমি পেজটা মনে হয় করে ফেলছি, Ctrl+Shift দিলে আপনি আবার আগের পেজটা ব্যাক করতে পারবেন। Ctrl+Shift, যাই হোক ব্যাক করছি। আর এটা হচ্ছে ইমেল লিঙ্ক, আমি যদি এখানে ইমেল আছে ক্লিক করি,
ইমেলের একটা অপশন আমাকে দেখাচ্ছে লুড হচ্ছে। এই যে আসলো, দেন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আপনি তো ইমেল করবেন তাই না? এখন ইমেল যে করবেন, অনেক তো ইমেল কোম্পানি আছে, ইয়াহু, কোনটার মাধ্যমে আপনি করবেন, তাহলে ওই অপশনটা সেট করে আপনাকে লগ ইন করতে বলতে পারে। যদি লগ ইন করা না থাকে আপনার ব্রাউজারে, দেন হচ্ছে পাঠিয়ে দেবেন, বাট যাবে যে কোথায়, যেই ইমেলটা আমি এখানে সেট করে রাখছি। এই হচ্ছে 3 ধরনের লিঙ্ক আমি এখানে দেখিয়ে দিলাম। তো এখানে কী কী লিঙ্ক করলাম, লোকাল লিঙ্ক, গ্লোবাল লিঙ্ক, বা আমরা যেটা বলতেছি ওয়েব লিঙ্ক। এখানে আরেকটা লিঙ্ক করলাম, সেটা হচ্ছে ইমেল লিঙ্ক। আচ্ছা, এখন আমি যদি বলি এই যে আমরা লিঙ্কগুলা করলাম, লিঙ্কগুলা কিসের লিঙ্ক? টেক্সটের সাথে লিঙ্ক। অনেক সময় তো আমার এমন হতে পারে ছবির সাথে লিঙ্ক করার প্রয়োজন হতে পারে। তো ছবির সাথে কীভাবে লিঙ্ক করবো এই জিনিসটা আমরা একটু খেয়াল করি। যা শিখছেন তাই কিন্তু, এখানে অন্য কিছু না, জাস্ট এগুলো অ্যাড করে করে আমি জাস্ট দেখাই দিচ্ছি। আমরা একটু আগে ছবি সংযোজন কিন্তু দেখাইছিলাম, যেমন আইএমজি, ছবি সংযোগ করতে কী প্রয়োজন হয়, আইএমজি, দেন হচ্ছে এসআরসি, ইকুয়াল টু ডাবল কোটেশন। এই তো, এখন আমি এখানে একটা ছবি, কোন ছবিটা অ্যাড করতে যাচ্ছি ওইটা একটু বর্ণনাটা লিখে দিচ্ছি। যেমন ধরেন আমি এই ছবিটা ব্যবহার করব, আমি এটা ফোল্ডারে নিয়ে যাই। তো এখন কিন্তু ফোল্ডারে রাখি না, আমি কিন্তু একদম পাশাপাশি রাখছি। আচ্ছা, ছবির নামটা আমি কপি করলাম। আমি ফরম্যাটটা দেখে নিই, এটা কোন ফরম্যাটে আছে। এই ফরম্যাটটা হচ্ছে, সরি, ফোল্ডারে চলে আসছে, এইটা হবে। ওকে, প্রপার্টিজ, পিএনজি ফরম্যাটে আছে। ওকে, আমি কোডে যাচ্ছি। তাহলে এইখানে আইএমজি এসআরসি হবে ছবির নাম। ওহো, আসে না এখনো, সরি। এটা প্রবলেমটা কী হয়ে গেছে, আমি আসলে বাটনে চাপ দিতে ভুল করছি। আচ্ছা, আমি আবার যাচ্ছি, কোথায় যেন ছিল এটা। ওকে, আমরা এইখান থেকে রিনেম থেকে কপি করলাম। ওকে, এবং এটা ফাইল ফরম্যাটে কি, ফাইল ফরম্যাটটা হচ্ছে পিএনজি। তাহলে আমরা এখানে ছবির নাম অ্যান্ড ছবির ফরম্যাটটা এখানে দিয়ে দিলাম, সেভ। অ্যান্ড এইখান থেকে হচ্ছে আমি যদি এখন রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে ছবিও চলে আসছে। তো এটা ছোটো কীভাবে করতে হয় আমরা অলরেডি জানি, ছোটো কীভাবে করতে হয়, হাইড হোয়াইট লিখে ছোটো করতে পারি, অথবা আমার এটা জুম করা আছে বিধায় এত বড় করে দেখাচ্ছে। তো আপনারা চাইলে এটা করে নিতে পারেন, হাইড হোয়াইট উল্লেখ করে এটাকে ছোটো করে নিতে পারেন। আচ্ছা, এখন ধরেন ক্লিক নাও ফর মোর ইনফো, এখানে ক্লিক করলে যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবে, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটের সাথে আমি লিঙ্ক করতে যাচ্ছি। ওকে, এখন আসেন নোটপ্যাড দিয়ে বোঝাই, তাহলে বোঝাতে আমার একটু সুবিধা হবে। ওকে, আমরা এই তো কোডটা ছিল তাই না, কি করছিলাম, যে এই হচ্ছে আমার কোড, এই যে অ্যাঙ্কর টেক্সট শুরু, অ্যাঙ্কর টেক্সট শেষ, এর ভিতরে আমরা যা লিখতাম তাই তো আউটপুটে শো করতো। অর্থাৎ এখন আমার আউটপুটে কী শো করবে, গো টু লিস্ট পেজ। তো আমি চাচ্ছি গো টু লিস্ট পেজ দেখাবে না, এই গো টু লিস্ট পেজের পরিবর্তে ওই যে আউটপুটে যে ছবি দেখাচ্ছে ওই ছবিটা দেখাবে। তাহলে ছবির জন্য আমরা কোড কী লিখছি একটু খেয়াল করেন তো, এই তো কোড, এটা লেখার ফলে তো আমার ছবিটা দেখাচ্ছে। আমি করলাম, কাট করে নিলাম, অ্যাঙ্কর টেক্সট শুরু, অ্যাঙ্কর টেক্সট শেষ, এটার ভিতরে যা লিখি তাই আউটপুটে শো করে। তার মানে আমি যদি এখন ছবি কোডটা লিখে দিই তাহলে ছবি দেখাবে, এই তো বিষয়টা। তাহলে আমি যদি এখন খেয়াল করি, এটা কপি করে নিলাম, দিয়ে দিলাম। তাহলে যেহেতু এখানে ছবির কোড দেওয়া, তেমন ছবি দেখাবে। ওপেন ইন ডিফল্ট ব্রাউজার, এই যে এখন আমি যদি ক্লিক করি, বর্তমানে আছে হচ্ছে link.html, ক্লিক করলে আমাকে নিয়ে যাচ্ছে লিস্ট পেজে। এখন এমন হতে পারে আমি এটা লোকাল লিঙ্ক করা, আমি চাইলে এটা ইয়েও দিতে পারি, কি বলে এটা, গ্লোবাল লিঙ্কও দিতে পারি। আমি pnserver.com এর সাথে ইচ্ছা করলে আমি লিঙ্ক দিতে পারি। কীভাবে, যে এখানে আছে list.html, আমি list.html এর জায়গায় আমি ওয়েবসাইটের যে লিঙ্ক আছে এটা দিয়ে দিলাম। তাহলে এখন যদি খেয়াল করি কি হচ্ছে, রিফ্রেশ, ক্লিক, তাহলে এখন চলে যাচ্ছে ওয়েবসাইটের সাথে। তার মানে এখন পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখলাম, এখন আমরা চাইলে যে কোনো কিছুর সাথে লিঙ্ক করতে পারবো, ট্যাক্সের সাথেও লিঙ্ক করতে পারবো, ছবির সাহায্যেও লিঙ্ক করতে পারবো। তো এ হচ্ছে বিষয়গুলো আর কি। তো আপনাদের জন্য একটা টাস্ক আমি দেই, যেটা আপনার বাসায় আজকে প্র্যাকটিস করবেন। সেটা হচ্ছে, আমি একটা টাস্ক আপনার একদম সিম্পল একটা টাস্ক রেডি করে রাখছি, যা যা দেখেছে তার মধ্যেই কী নেটওয়ার্ক মার্কেটিং নামে একটা ট্যাক্স থাকবে। এটা হচ্ছে একটা হেডলাইন, আমরা জানি হেডলাইন H1 ট্যাগের সাহায্যে দিয়ে থাকি, বাট এইখানে একটা মার্কেটিং যে লেখাটা থাকবে সেটা রেড কালার থাকবে, ওটা ব্ল্যাকই থাকবে।
তারপর একটা ছবি থাকবে, তারপর হচ্ছে একটা ট্যাক্স। এটা আসলে 5 মিনিটের বেশি লাগার কথা না। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হয়। সর্বোচ্চ 2 মিনিট লাগবে, এর বেশি লাগার কথা না। আমি ট্রাই করবো 2 মিনিটের ভিতরে শেষ করে দেওয়ার। তো ধরেন আমরা একটা ফোল্ডার, এই কাজটা কীভাবে সাবমিট করবেন একটু দেখেন। আমি এখানে প্রথমে টাস্ক নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এই টাস্ক ফোল্ডারের ভিতরে একটা ছবি থাকবে, ছবি নামক একটা ফোল্ডার বানালাম। IMG মানে ইমেজ, যত কিছু ইমেজ থাকবে সব ইমেজগুলো আমি এখানে রাখবো। তো আমাকে এই ছবিটা ব্যবহার করার প্রয়োজন হবে, তো আমি এটাকে কপি করে পেস্ট করে দিলাম। আর কি লাগবে, বাটন লাগবে, যেহেতু আমি একটু দেখছি বাটনের ছবিটা এখানে ছিল, এটাকেও আমি কপি করছি। কপি করে তার আমাদের যেহেতু 2টা ছবি লাগবে, 2টা ছবি আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এইভাবে একটু গুছিয়ে গুছিয়ে আমাদের কাজগুলো করতে হবে। ওকে, তার মানে এখন মতো টাস্ক নামে আমি একটা ফোল্ডার বানাইছি, এই ফোল্ডারের ভিতরে হচ্ছে ইমেজ নামে একটা ফোল্ডার বানাইছি, এখানে আমি ছবিগুলো রাখছি। আপাতত প্রজেক্টগুলো আপনাদের এইভাবেই করতে হবে ইন ফিউচারে। ওকে, এগুলা থাক, এগুলা তো আমরা আপনাদের দিয়ে দিব। ফাইল থেকে নিউ ফাইল, ওকে আমরা জানি প্রথমে সেভ করে নিতে হয়। এটাও আমি task.html নামে সেভ করতে আছি। task.html নামে আমি এটাকে সেভ করে দিলাম। ওকে, তো টোটাল ওয়েবসাইটের স্ট্রাকচারটা পাওয়ার জন্য HTML5 ক্লিক করে নিয়ে আসলাম। ওকে, আমরা যদি একটু খেয়াল করি যে আউটপুটে কি দেখাচ্ছে, আউটপুটে হচ্ছে এই লেখাটা দেখাবে। আমি কপি করে নিয়ে আসি কাজটা একটু তাড়াতাড়ি করার জন্য, যেহেতু এটা হেডলাইন তার জন্য আমাকে কোনটাকে ইউজ করতে হবে। ও শিট, উপরে চলে গেছে আবার। আচ্ছা, এখানে সিলেক্ট করে H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ, তার মানে এটার ভিতরে থাকবে হচ্ছে আমার লেখাটা। ওকে, তার মানে এটা আউটপুটে শো করলে শুধু এই লেখাটা আসবে, বাট এই মার্কেটিং লেখাটা একটু কালারফুল হবে। তো আমরা কালার করা মানে কি, ট্যাক্সের ফরম্যাট চেঞ্জ করা, মানে ফরম্যাটিং করা। তো ফরম্যাটিং করার জন্য আমরা ফন্ট ট্যাগে ব্যবহার দেখেছিলাম। তো ফন্ট ট্যাগ শুরু, ফন্ট ট্যাগ শেষ, এটার ভিতরেই তো আমাকে রাখতে হবে কোনটাকে, মার্কেটিং ট্যাক্সটাকে। ওকে, এখন কি ফরম্যাটিং করতে আছি, কালার ফরম্যাটিং করতে আছি। তার মানে এখানে কালার, কি কালার করতে চাচ্ছি, রেড কালার। কালার আপনাদের 2 ফরম্যাটে আমি দেখিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে করতে হয়, কালার নাম এবং কালার কোড। আপনি এখানেও চাইলে একইভাবে কালার কোডও ব্যবহার করতে পারেন। ওকে, তারপরে যদি আমরা খেয়াল করি এই নামের পর কি আছে, একটা ছবি আছে। তো এই ছবিটা কিন্তু অলরেডি আমরা কালেক্ট করে রাখছি। কোথায় যেন, এই যে ইমেজ নামে একটা ফোল্ডার আছে। ও, এটাকে আমরা সেভ করি নাই, সেভ করছি হয়তো বা, কোথায় সেভ করছি, সেভ হয়ে যাওয়ার তো কথা। ও, আমার মনে হয় এই সেকেন্ড ক্লাসের ভিতরে সেভ করে ফেলছি। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা কাট করে, আসলে যেহেতু আমি এইখানে প্রজেক্ট করছি, এটা এখানে রেখে দিই, কারণ সেভ করার সময় ভুলে ওইটাতেই করে ফেলছি। আমি যেহেতু এতক্ষণ ধরে কাজ করতেছিলাম এই ফোল্ডারে, এর জন্য এটা এখানে সেভ করে ফেলছিলাম। আর যাই হোক, ছবিটা আছে কোথায়, IMG নামক একটা ফোল্ডারে, তার ভিতরে ছবিটা আছে। ওকে, তাহলে ছবির জন্য আমাদের কী কোড লিখতে হয়, ছবির জন্য আমাদের কোড লিখতে হয় IMG src ইজ ইকুয়াল টু, আচ্ছা ডাবল কোটেশন এটা চলে আসছে। যেহেতু ছবিটা একটা ফোল্ডারের ভিতরে আছে, ইমেজ নামক একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে কিন্তু আমার ছবিটা আছে। একটু খেয়াল করি কোন ছবিটা, ইমেজের ভিতরে এই মেক ছবিটা আমরা ইউজ করব। বাট এখন আমাকে দেখতে হবে যেটা মেকটা আসলে কোন ফরম্যাটের ছবি, মেকটা হচ্ছে জেপিজি ফরম্যাটের ছবি। ওকে, তাহলে আমরা এখানে বসায় দিচ্ছি .jpg। আমরা একটা কাজ করি, যে যতটুকু কাজ করলাম এটা আউটপুট আসতেছে কিনা এটা একটু দেখা দরকার। আসতেছে, বাট এটা পাচ্ছে না। আচ্ছা, এটা না পাওয়ার কিছু রিজন থাকতে পারে। আমরা কাজ করি, আপাতত এটা ক্লোজ করে দিই। ফাইল থেকে ওপেন ফাইল, সেকেন্ড ক্লাস না, আসলে আমরা একটা টাস্ক নামে একটা আলাদা বানাইছি, যে টাস্ক হচ্ছে যে টাস্ক, এটা লোকেশন দেখিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে কি ওই যে লোকেশন প্রবলেমগত কারণে আসলে এটা সাপোর্ট করছে না। এই যে দেখেন ইমেজ এটা কিন্তু মিসিং আছে, এখানে মার্কেটিংয়ের জিটা সরে গেছে। ওই যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ফাইলটা যে শিফট করছি, এর জন্য আসলে এই প্রবলেমটা হয়েছে। যাই হোক, ইমেজের কোডটা আমি এখানে আবার বসাই দিই, ইমেজ src। যখন সোর্স লিখে আমি ফাইলের নাম লেখার পর যখন পাচ্ছিল না, তখনই আমার সন্দেহটা হয়েছে আর কি। ইমেজ দেন হচ্ছে এই যে চলে আসছে, কিন্তু কোন ছবিটা, make.jpg। এখন আশা করি হবেই, ওপেন ইন ডিফল্ট ব্রাউজার, এই যে দেখেন চলে আসছে, কিন্তু এগুলো কিন্তু সেন্টারে আসে নাই। তো আমার আগের কাজটার জন্য কোথায়, আচ্ছা এগুলো একটু কমিয়ে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এই যে
ও শিট, এটাও না। আচ্ছা আমি একটু খেয়াল করতেছি। আমি এই যে আমাদের আগের কাজ ছিল এটা, এটা মাঝখানে আছে, বাট আমরা যে কাজ করতেছি এটা কিন্তু মাঝখানে নেই। তো মাঝখানে আনার জন্য আমরা জানি সেন্টার ট্যাগ ব্যবহার করতে হয়। তো আমরা বডি ট্যাগের একদম প্রথমেই সবগুলাকে সেন্টার করে দিলাম। এইভাবে আমরা কাজ করব যে সেন্টার ট্যাগ, আমরা আসলে কিন্তু যখন সিএসএস নিয়ে কাজ করবো এইভাবে সেন্টার লাগবে না, ওটার আরও সিস্টেম করে সুন্দর করে আমরা আসলে স্মার্টলি কাজ করবো, হ্যান্ডেল করবো জিনিসগুলো। আপাতত যেহেতু HTML বেসিকটা শিখছি এর জন্য এইভাবে দেখাচ্ছে আর কি। তার মানে সেন্টার শুরু সেন্টার শেষ, এর ভিতরে বাকি গুডগুলো লিখবো। তাহলে আমি যা যাই কাজ করি না কেন সবগুলো সেন্টার পজিশন চলে আসবে। এই যে সেন্টার পজিশন চলে আসলো। এখন আমি যদি দেখি কি লাগবে, আর এইখানে একটা ইয়ে থাকবে, কি বলে, একটা লেখা থাকবে। তো এগুলো তো প্যারাগ্রাফের সাহায্যে লিখতে হয়। তো এখানে আমি পি ট্যাগ দিয়ে দিলাম, পি ট্যাগ শুরু পি ট্যাগ শেষ, এখানে বাকি ট্যাগসগুলো দিয়ে দিলাম। চাইলে একটু নিচে নিচে আমরা দিয়ে দিতে পারি বোঝার সুবিধার্থে। ওকে, এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ করি, আমার পেজ ছিল এটা, রিফ্রেশ করি, একদম হুবহু ওই ডিজাইনটার মতো হয়ে গেছে। এখন ধরেন আমরা চাচ্ছি এইখানে একটা বাটন থাকবে, লার্ন মোর এরকম একটা কিছু, ক্লিক করলে কোনো একটা ওয়েবসাইটের সাথে আমরা লিঙ্ক করে দিয়ে দেবো। এটা কীভাবে করবো? ওই ঘুরে ফিরে আগের মতোই, এই যে IMG ইমেজ যেহেতু ব্যবহার করবো, SRC সোর্সটা IMG ফোল্ডার থেকে কালেক্ট করবে কি নামে, এই যে unnamed.png, এই ছবিটা আমরা ব্যবহার করে দিচ্ছি। সেভ করি, রিফ্রেশ করলাম, চলে আসছে, বাট এখানে কিন্তু কোনো লিঙ্ক করি নাই। তাহলে ওই যে লিঙ্ক করার সিস্টেমটা ছিল, মনে আছে আপনাদের? লিঙ্ক করার সিস্টেমটা কী ছিল? এই যে কোডটা, কিন্তু আমি কোড নিজে লিখেই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমি একটা কাজ করি, এই ইমেজের কোডটা কাট করে নিলাম, লিঙ্কের কোডটা একটু লিখি। কোড ট্যাগ শুরু, অ্যাঙ্কর ট্যাগ শেষ। আমরা জানি এটার ভিতরে যা লেখে তাই আউটপুটে শো করে। যেহেতু আমি ছবি দেখাতে যাচ্ছি, ছবির কোডটা এখানে দিয়ে দিলাম। আর এই ছবিতে ক্লিক করলে কোথায় যাবে এই বর্ণনাটা আমি এইখানে দিয়ে দিচ্ছি। ওকে, কোথায় যাবে? আমি একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দিই, যেমন penserver.com এর সাথে আমি দেখা দিচ্ছি আপাতত। এই অ্যাড্রেসটা এখানে ভুল ছিল যতটুকু সম্ভব। ওকে, এখান থেকে এই অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম, অথবা ডাইরেক্ট আমি অনলাইনে ঢুকেও এটা নিতে পারতাম। ওকে, এইখানে আমি এটা দিয়ে দিলাম, সেভ। অ্যান্ড এখন আমি এটাকে রিফ্রেশ করছি। ওকে, তাহলে এখন যদি আমি এখানে ক্লিক করি চলে যাচ্ছে এইখানে। ওকে, তাহলে আমাদের একটা বেসিক প্রজেক্ট আজকে কমপ্লিট করলাম। তো যা যা দেখিয়েছি আশা করি এই জিনিসগুলো আপনারা পারবেন, না পারলে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন। আর আজকে ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন। যে কোনো মন্তব্যের জন্য কমেন্টও করতে পারেন। ভিডিওগুলো কেমন লাগছে এটা জানাবেন কমেন্ট সেকশনে, আর যে কোনো প্রশ্ন থাকলেও জানাবেন। তো খুব শীঘ্রই আমরা নেক্সট ভিডিওটি নিয়ে হাজির হচ্ছি আপনাদের পাশে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।